আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা নয় বিশ্বাস করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা রিটেনের ক্লাস আগে আমরা একটা রিটেনের ক্লাস নিয়েছি। তো আজকে আমরা ফাংশনালি একদম পুরা দমে ইনশাল্লাহ শুরু করব। আজকের ক্লাসটাতে একটা কথা সবসময় মনে রাখবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু আলাদা হয়ে যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিটেন টেস্টে শুরু করেছিল, রাইট? তো ওই জায়গার থেকে আপনি যদি চিন্তা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার মানে রিটেন পরীক্ষা থাকবে, তার মানে আমি এটা বুঝাতে চাচ্ছি আপনারা যারা সেকেন্ড টাইমার আছেন, সেকেন্ড টাইমের কথা যদি একটু চিন্তা করি আমরা, তো সেকেন্ড টাইমারদের জন্য আমাদের রিটেন লাগবে আশা করি, রাইট? এবং ফার্স্ট টাইমারদের জন্য তো লাগবেই। তো এই জায়গা থেকে আমরা আজকে ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহ। আমরা আজকে ট্রান্সলেশন দিয়ে শুরু করব, কারণ আপনি প্যারাগ্রাফ বলেন বা সেন্টেন্স মেকিং বলেন, যেটাতেই আপনি বলেন না কেন, সব জায়গাতে যেহেতু ট্রান্সলেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং আপনি সি ইউনিটের ট্রান্সলেশনের কথা যদি বলেন, যেহেতু সব জায়গাতেই গুরুত্বপূর্ণ, দ্যাটস ওয়াই এটা আমাদের অবশ্যই লাগবে। আমাদের এই ইম্পর্টেন্ট ক্লাসটি যাতে সবাই দেখতে পারে, সবার দেখা যাতে সুযোগ হয়, আমি ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিচ্ছি, আপনারা একটু শেয়ার দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি একটু শেয়ার দিয়ে দিচ্ছি, একটু সময় নিয়ে নিচ্ছি। আপনি একটু কাইন্ডলি একটু শেয়ার দিয়ে দেবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন আমরা আমাদের সাথে যুক্ত হয়েছে আবান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আয়েশা সিদ্দিকা নিশি, আসসালামু আলাইকুম ভাইয়া। আহ, আমরা সাদিয়া বলছে স্যার এই বছর কি জিএসটিতে এক্সাম হবে? অলরেডি তো আপনার দিয়ে দিয়েছেন যে গুচ্ছ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়ে যাচ্ছে, সো এই জায়গাটাতে তোমাকে আলাদাভাবে চিন্তা করতে হবে। আশা করি সবগুলোই মনে হয় বের হয়ে যাবে, রাইট? তো এই জায়গা থেকে আমরা সবাই প্রিপারেশন নেওয়ার একটু চেষ্টা করব, যাতে আমাদের সামনের পথ চলাতে অনেক বেশি মসৃণ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেটও তোমরা পেয়ে গেছো, রাইট? তো ওই জায়গাটাতে কিভাবে একটু প্রিপারেশন নিবা, একটু সব কিছু তোমাকে এখন চিন্তা করতে হবে। ওকে, আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ট্রান্সলেশন নিয়ে কাজ করব। ট্রান্সলেশনে একটু বেসিক কতগুলো জায়গায় আমরা একদম ক্লিয়ার করার চেষ্টা করব যে আসলে কোন জায়গাগুলো থেকে কিভাবে কোশ্চেন হয়, এই জায়গাগুলো থেকে আমরা একটু ভালোভাবে চিন্তা করব। আপনারা একটু ক্লাস করার পূর্বে একটু সিরিয়াস মোডে যাবেন আজকে। আগের মতো ধূপ করে বসে থেকে শুধু এমসিকিউ সলভ করলে আজকে হবে না। আজকে আমাদের একদম বেসিক জায়গা থেকে ট্রাই করতে হবে, রাইট? একদম বেসিক জায়গা থেকে ট্রাই করতে হবে, যাতে আমরা ম্যাক্সিমাম আউটকামটা পাই। এই জন্য একটু কাইন্ডলি আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু খাতা কলম নিয়ে বসবেন আজকে, রাইট? এবার আসেন আমরা অনুবাদ করার আগে কিছু বেসিক নিয়ম দেখব, যে ফাংশনগুলো আসলে জানা উচিত, রাইট? যে ফাংশনগুলো আসলে জানা উচিত, না জানলেই নয়, রাইট? ওই জায়গাটাতে আমরা একটু ভালো করে খেয়াল করবো। আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। অনুবাদ শুরু করার পূর্বে আমরা একদম যদি নোট ওয়ানের কথা যদি বলি, হ্যাঁ, অনুবাদ শুরু করার পূর্বে কতগুলো কাজ আপনাকে করে নিতে হবে। ওকে, অনুবাদ শুরু করার পূর্বে আমার কতগুলো কাজ করে নিতে হবে। অনুবাদ শুরু করার পূর্বে আমরা কি করব, একটু ভালো করে খেয়াল করি। আমরা অনুবাদ শুরু করার পূর্বে আমরা প্যাসেজটি ভালোভাবে পড়ে নিব এবং অজানা অচেনা শব্দগুলোকে একটু আন্ডারলাইন করে নেব, রাইট? এই জায়গাটাতে একটু ভালো করে খেয়াল করবো। আমি কি বললাম এটা ভালো করে খেয়াল করি। দেখেন, অবশ্যই আমরা যখন অনুবাদ শুরু করব, অনুবাদ শুরু করার পূর্বে আমরা প্যাসেজটি খুব ভালোভাবে পড়ে নিব এবং অজানা অচেনা শব্দের নিচে আন্ডারলাইন করব। এটা মাস্ট, খাতায় সুন্দর করে একটু লিখে নেবেন যে আমরা অনুবাদ শুরু করার পূর্বে আমরা পুরো প্যাসেজটি পড়বো। আমরা কি করি, অনেক সময় প্যাসেজ ট্রান্সলেশন আসলে আমরা ধূপ করে কি করি, প্রথম লাইনটা পড়ে আমরা সময় নষ্ট করব না বলে আমরা ট্রান্সলেশন করা শুরু করি। এতে হিতে বিপরীত হতে পারে। হিতে বিপরীতটা কি, আপনার কন্টেকচুয়াল যে টাইমিংয়ের ব্যাপারটা যেটা থাকে সেটা নষ্ট হয়। এবং আপনি অচেনা অজানা শব্দগুলোকে আন্ডারলাইন করবেন কেন, এটা নিয়ে আমরা একটু ডিটেলস পরে বলবো। শুধু এটুকু এখন মনে রাখেন যে ভাই অনুবাদ শুরু করার পূর্বে আমরা পুরো প্যাসেজটি ভালোভাবে পড়ে নিব, বা যদি লাইন ট্রান্সলেশন থাকে আমরা লাইন ট্রান্সলেশনটা খুব ভালোভাবে পড়ে নিব। তারপরে আমরা কি করব, আমরা অচেনা বা অচেনা শব্দগুলোকে আন্ডারলাইন করব। দ্বিতীয় নম্বর লাইনটা একটু সুন্দর করে একটু লিখে নেবেন। বলছি প্রদত্ত সেন্টেন্সটি অনেক বড় হলে, অর্থাৎ কমপ্লেক্স বা কম্পাউন্ড যদি হয়, তাহলে আমরা কনজাংশন শনাক্ত করে একাধিক সিম্পল সেন্টেন্সে ভাগ করে নিতে হবে। আর যদি সিম্পল সেন্টেন্সটি অনেক বড় হয়, তাহলে আমরা সেটিকে কমপ্লেক্স বা কম্পাউন্ডে অনুবাদ করলে আমার জন্য সুবিধা হয়। তার মানে আমি কি বোঝাতে চাইলাম এখানে, একটু সুন্দর করে খেয়াল করবেন। আমি এখানে কি বোঝাতে চাইলাম একটু সুন্দর করে খেয়াল করবেন। দেখেন, যেমন আমি যদি বলি আপনাকে এরকম, আমি বললাম বিবাহ, এরপর আমি বললাম নারীকে
নারীকে, এরপর আমি বললাম সামাজিক, সামাজিক, এরপর আমি বললাম নিরাপত্তা দিয়ে থাকে, নিরাপত্তা, নিরাপত্তা দিয়ে থাকে, দিয়ে থাকে। এরপর আমি বললাম কিন্তু, কিন্তু, কিন্তু এরপর আমি বললাম সামাজিক ব্যবস্থার কারণে, সামাজিক, সামাজিক, এরপর আমি বললাম ব্যবস্থার কারণে, ব্যবস্থার কারণে, এরপর আমি বললাম নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছে না, নারী তার অধিকার, অধিকার সংরক্ষণ করতে পারছে না, সংরক্ষণ করতে পারছে না, রাইট। আপনার ধরেন এত বড় ট্রান্সলেশন চলে আসছে, ঠিক আছে, এত বড় ট্রান্সলেশন চলে আসছে। ট্রান্সলেশন কি দিয়েছে যে বিবাহ নারীকে সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছে না। তাহলে এবার দেখেন, যখন আপনি এরকম একটা বড় ট্রান্সলেশন আপনি পেয়ে যাবেন আল্লাহর রাস্তায়, রাইট, আপনি যখন এরকম একটা বড় ট্রান্সলেশন আপনি পেয়ে যাবেন, ওই জায়গাটাতে আপনি কি করবেন, আমি বললাম বিবাহ নারীকে সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছে না। তো এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা এখানে কি কি পাচ্ছি, দেখেন সেন্টেন্সটা অনেক বড়। তা আমি এই জায়গাটাতে আপনাকে কি বলতে চাচ্ছি একটু ভালো করে খেয়াল করবেন। এই জায়গাটাতে আমি আপনাকে বলতে চাচ্ছি, যখন এরকম আপনি একটা বড় সেন্টেন্স পেয়ে যাবেন, রাইট, এরকম যখন আপনি বড় সেন্টেন্স পেয়ে যাবেন, জাস্ট কি করবেন, আপনি এগুলো কি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স বলতেছি আমরা, রাইট। তো এই জায়গাগুলোতে আপনি জাস্ট কনজাংশনটাকে আইডেন্টিফাইড করবেন, কনজাংশনটাকে আইডেন্টিফাইড করে জাস্ট আপনি দুটাকে আলাদা করে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনি ছোট ছোট দুটি বাক্য পেয়ে যাচ্ছেন। ওরে বলছি যে প্রদত্ত সেন্টেন্সটি অনেক বড় হলে, রাইট, প্রদত্ত সেন্টেন্সটা যদি আপনার অনেক বড় হয়, তাহলে আমরা কি বলতেছি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স। এই জায়গাগুলোতে জাস্ট আপনি কনজাংশন শনাক্ত করেন, কনজাংশন শনাক্ত করলে দেখবেন যে এরকম একটা ছোট্ট একটা সিম্পল বাক্য আপনার কাছে আপনি পেয়ে গেছেন। এরপরে পরে দেখবেন কি পরে আরেকটা বাক্য আপনি পেয়ে গেছেন, এরপরে বাদ দিয়ে আপনি যুক্ত করে দেন, ঝামেলা শেষ, রাইট। অনেক সময় দেখা যায় সিম্পল সেন্টেন্সগুলো কি থাকে, সিম্পল সেন্টেন্সগুলো অনেক বড় থাকে, ওই সিম্পল সেন্টেন্সগুলোকে আপনি তখন কি করবেন, আপনি জাস্ট ওই সিম্পল সেন্টেন্সটাকে আপনি কমপ্লেক্স বা কম্পাউন্ডে রূপান্তর করে নেবেন, তাহলে আপনার কাছে অনেকখানি এটা ইজি হবে। তাহলে আমি দুটা নিয়মের কথা বলছি এখানে, দুইটা। এক নম্বর কথা আমি কি বলছি, এক নম্বর কথা বলছি যে ভাইয়া অনুবাদ শুরু করার পূর্বে আমরা প্যাসেজটি খুব ভালোভাবে পড়ে নিব এবং অজানা বা অচেনা শব্দগুলোকে আমরা আন্ডারলাইন করবো, রাইট। আমি বলতেছি অনুবাদ শুরু করার পূর্বে পুরো প্যাসেজটি আপনি ভালোভাবে পড়ে নেবেন এবং অচেনা বা অজানা শব্দগুলোকে আপনি কি করবেন, আপনি আন্ডারলাইন করে ফেলবেন। দ্বিতীয় কথা কি বলছি, বা দ্বিতীয় কথা খুবই সিম্পল একটা কথা বলছি, সেটা হচ্ছে আপনি সেন্টেন্সটা যদি অনেক বড় পেয়ে যান, অর্থাৎ কমপ্লেক্স বা আপনি কম্পাউন্ড পেয়ে যান, জাস্ট কনজাংশন ধরেন, ধরে দুটা চিন মানে কি আলাদা করে ফেলেন, তাহলে আপনি দুটা সুন্দর সুন্দর সিম্পল বাক্য পেয়ে যাবেন, আপনার জন্য ঝামেলা শেষ হয়ে যাবে। ওকে, এরপর আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, এরপর বলতেছি দেখেন তৃতীয় নাম্বার পয়েন্টের দিকে আমরা যদি খেয়াল করি, তৃতীয় নাম্বার বলছে অর্থাৎ বাক্যটি কোন সেন্টেন্সে দেওয়া আছে সেটি আপনার কাছে বিবেচ্য নয়, বরং আমি কোন স্ট্রাকচার অনুবাদ করব সেটা হচ্ছে আপনার কাছে গুরুত্বপূর্ণ। যেমন এই জায়গাটার দিকে আমি যদি বলি, দেখেন আমি যদি বলি হি ইজ টু উইক, এরপর আমি বললাম টু ওয়াক, আমি বললাম সে এতই দুর্বল যে হাঁটতে পারতেছে না, রাইট। এটাকে আমি যদি বলি এটা কি বাক্য, তাহলে আমরা বলি যে ভাই এটা সিম্পল বাক্য, রাইট। এটা কি বাক্য, তাহলে আমরা এখানে বলি যে ভাই এটা হচ্ছে সিম্পল বাক্য। ভালো করে খেয়াল করবেন, তাহলে আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি সিম্পল, আমি যদি বলি হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারতেছে না। আবার আমি যদি এই সেন্টেন্সটাকে এভাবে বলি হি ইজ, এরপর আমি বললাম সো, এরপর আমি বললাম উইক, এরপর বললাম দ্যাট, এরপর আমি বললাম হি, এরপর আমি বললাম ক্যান নট ওয়াক, রাইট। তো এই জায়গাটার দিকে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, দেখেন একটাকে আমরা এখানে একটি বাক্যকে হি ইজ টু উইক টু ওয়াক মানে সিম্পলে করেছি, রাইট। আরেকটাকে আমি কি করছি, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, আরেকটাকে আমরা কি করেছি, কমপ্লেক্সে করেছি। তো এই জায়গাটাতে আপনি দেখেন আপনি আপনার সুবিধা মতো স্ট্রাকচার অনুবাদ করবেন, মানে নট ফিক্সড যে আপনাকে এই স্ট্রাকচারে আপনাকে যেতে হবে, আপনার যেই স্ট্রাকচার আপনি যে স্ট্রাকচার পাবেন আপনি সেই স্ট্রাকচার ধরে অনুবাদ করবেন, নট নেসেসারি যে আপনাকে একটা ফিক্স স্ট্রাকচারের দিকে আগাইতে হবে। দেখেন আমি সিম্পল করলেও যে মিনিংটা আসতো, আমি কমপ্লেক্স করলেও মিনিংটা কি সেম। দ্যাটস ওয়াই আপনার কোন সেন্টেন্স কোন স্ট্রাকচার দেওয়া আছে সেটা আমরা কখনোই এটাকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় ভেবে নিব না, আপনার যেটা আপনার কাছে পছন্দ হয় আপনি সেই স্ট্রাকচারে সেটাকে অনুবাদ করবেন, রাইট। এবার আসেন এরপরে, তাহলে আমরা তিনটা নিয়ম পড়েছি, টোটাল কয়টা নিয়ম পড়েছি, তিনটা। তাহলে এটার নাম দিবেন নোট ওয়ান। নোট ওয়ান আমরা কি বলেছি, ইনশাআল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি ট্রান্সলেশন নিয়ে আপনাকে আমি ভোগাতে দেব না,
দীর্ঘ 13 বছরের অধিক সময় ধরে পড়াচ্ছি, রাইট? ট্রান্সলেশন নিয়ে আপনাকে ভোগাতে দিব না। আজকে দেখবেন যে আপনার কনফিডেন্স অনেকখানি বোল্ড করবে, রাইট? আপনার কনফিডেন্স অনেকখানি বোল্ড করবে। আপনার এই ক্লাসগুলো কি, আপনি যদি খাতা কলম নিয়ে না টুকেন তাহলে আপনি মজা পাবেন না। যখন খাতা কলম নিয়ে সিরিয়াসভাবে যখন চিন্তা করবেন যে ভাইয়া আমাকে পড়াচ্ছে, আমার সামনে দাঁড়িয়ে আছে, আপনি যদি ওই ফ্লেভার নিয়ে ক্লাস করেন, আপনার যদি খাতায় সুন্দর সুন্দর নোটটুকে আপনি করেন, আমি আপনাকে বলতেছি আপনার এই মিনিট আমি ওয়েস্ট হতে দেব না। আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার জীবনের রিটেনে যতগুলো আপনি বেস্ট ক্লাস করেছেন, আমার নামটাও আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আমি ওই জায়গা থেকে, ওই আত্মবিশ্বাসের জায়গা থেকে বলতেছি যে আপনি আজকের ক্লাসটি অন্য দিনের মতো শুধু মোবাইল শুয়ে থেকে ধরে থাকবেন না, খাতা কলম নিয়ে সুন্দর করে বসে যান। আমরা জানি বাংলাদেশে ম্যাক্সিমাম স্টুডেন্টের রিটেনের সমস্যা। গত বছর মানবিকে যে সর্বোচ্চ মার্কস পেয়েছিল রিটেনে, সেটা কিন্তু সেমন্তী, সে আমার স্টুডেন্ট ছিল। একটু সুন্দর করে আপনি একটু রিটেনে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, একটু সুন্দর করে, রাইট? এবার আসেন, তাহলে আমরা এখানে আমরা যদি বলি তাহলে আমরা তিনটা কথা বলছি। আমরা বলছি অনুবাদ শুরু করার পূর্বে আমরা পুরো প্যাসেজটি ভালোভাবে পড়ে নিব এবং অজানা শব্দগুলোকে আমরা কি করব, আন্ডারলাইন করব। সেকেন্ড কথা আমরা কি বলেছি, আমরা বলেছি প্রথম সেন্টেন্সটা যদি অনেক বড় হয়, কমপ্লেক্স বা কম্পাউন্ড হয়, জাস্ট আপনি কনজাংশন ধরে সেটাকে আলাদা করে ফেলবেন। থার্ড কথা কি বলছি, যে আমরা কোন সেন্টেন্সে আমরা অনুবাদ করতেছি সেটা বিরুদ্ধ বিষয় নয়, আমি কোন স্ট্রাকচার অনুবাদ করবো সেটা হচ্ছে মুখ্য বিষয়। এটা হচ্ছে একদম বেসিক কথা, র কথা, রাইট? এবার ট্রান্সলেশন করতে গেলে আমাদের কতগুলো বেসিক স্ট্রাকচার আমাদের ফলো করতে হবে, স্টেপ ফলো করতে হবে। স্টেপটা কি? স্টেপ 1 একটু সুন্দর করে দেখবেন। স্টেপ 1, আর একটু কাইন্ডলি, এটা বলতে আমার অনেক ব্যক্তিত্ব বাদে লজ্জা লাগে, রাইট? একটু ক্লাসগুলো একটু শেয়ার দিয়ে অন্যজনকে একটু দেখার সুযোগ করে দিবেন। এটাকে আমরা বলছি সৎকায় জারিয়া। টিচিং প্রফেশনটা মজার কেন জানেন? এটার মাধ্যমে অনেক মানুষের উপকার করা যায়। আপনি আপনি আরেকটা বন্ধুর উপকার করলেন, আপনার কাছে উপকারটা ফেরত আসতে পারে, এই জন্য আপনি শেয়ার দিবেন। শেয়ার দিলে আমার জন্য একটু উপকার হবে, যে আমি অনেক মানুষের কাছে নিজেকে তুলে ধরতে পারবো। এটা আমার উপকার, আপনার উপকার যদি চিন্তা করেন, আপনি আপনার আরেকটা বন্ধুর উপকার করলেন, রাইট? এবার আসেন, আমরা স্টেপ 1-এর দিকে আমরা যদি খেয়াল করি, আমরা স্টেপ 1-এর দিকে আমরা পয়েন্ট এ বলতেছি, রাইট? পয়েন্ট এ, স্টেপ 1, আপনি প্রথমে কোন জিনিসটা ট্রান্সলেশন করার সময় আপনি খেয়াল করবেন, রাইট? কোন জিনিসটা আপনি খেয়াল করবেন? তাহলে আমরা বলি যে ভাইয়া আগে আমরা ভার্ব খুঁজে বের করবো, রাইট? আমি আবার বলতেছি আমরা আগে ভার্ব খুঁজে বের করবো, রাইট? আমি আবার বলতেছি আমরা আগে ভার্ব খুঁজে বের করবো। ওকে, তো আমি বলছি আগে কি খুঁজে বের করবো, আমরা ভার্ব খুঁজে বের করবো। ওকে, স্টেপ 1, অবশ্যই স্টেপ 1-এর আমরা এই নাম্বার বলতেছি আগে আমরা ভার্ব খুঁজে বের করব। দ্বিতীয় নম্বরে আমরা বলতেছি ভাইয়া আমরা সাবজেক্ট খুঁজে বের করব, রাইট? আমরা সাবজেক্ট খুঁজে বের করব। ওকে, আমরা বলতেছি ভাইয়া আমরা সাবজেক্ট খুঁজে বের করব। ওকে, তাহলে একটু ভালো করে খেয়াল করবেন। তার আমরা বলছি আগে ভার্ব খুঁজে বের করব, এরপরে সেকেন্ড কথা আমরা বলছি যে ভাই আমরা সাবজেক্ট খুঁজে বের করব, এরপরে থার্ড স্টেপে যে আমরা কি করব, যে ভাইয়া আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করাবো। সাবজেক্ট, এরপর আমরা হচ্ছে ভার্ব, এরপর আমরা বলতেছি কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করাবো, রাইট? আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করাবো, একটু সুন্দর করে খেয়াল করবেন। তা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি, অর্থাৎ আমি বোঝাচ্ছি হি এর সাথে কি হয়, গো হবে নাকি গোজ হবে, গোজ। তবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটা কি হবে, সিঙ্গুলার। আমি যদি বলি দে, দে এর সাথে দেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, প্লুরাল। তাহলে আপনি গোজ বলবেন নাকি গো বলবেন, গো বলবেন, গো ভার্বটা হচ্ছে প্লুরাল। এটাকে আমরা বলছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে স্টেপ 1 এর মধ্যে আমরা কি পাইছি বলেন? তাহলে আমরা স্টেপ 1 এর মধ্যে আগে ভার্ব খুঁজে বের করব, এরপরে আপনি সাবজেক্ট খুঁজে বের করবেন, থার্ড স্টেপে এসে আমরা বলতেছি ভাই আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করাবেন। এটা হচ্ছে স্টেপ 1। তাহলে আমি আবার বলতেছি ভাই একটু আমার সাথে সাথে একটু মুখস্থ করতে থাকেন। তাই প্রথমে সেন্টেন্স দেখলে আমরা কি করবো, যে ভাই আগে ভার্ব খুঁজে বের করবো, রাইট? তারপরে সেকেন্ড কথা কি বলছি, আমরা সাবজেক্ট খুঁজে বের করবো। কি খুঁজে বের করবো? সাবজেক্ট। এরপর থার্ড কথা বলেছি আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করাবো, রাইট? আমি আবার বলতেছি আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করাবেন, রাইট? তার মানে আপনার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আপনি ভার্বটা সিঙ্গুলার দিবেন, সাবজেক্ট যদি প্লুরাল হয় আপনি ভার্বটা প্লুরাল দিবেন, রাইট? এবার স্টেপ 2 এর দিকে যদি আমরা খেয়াল করি, স্টেপ 2 এর এ নাম্বার আমরা কি পাচ্ছি, তাহলে ওইখানে আমরা কি পাইছি স্টেপ 1 এর মধ্যে, রাইট? স্টেপ 1 এর মধ্যে আমরা কি কি পাইছি, তাই আমরা বলতেছি ভাইয়া স্টেপ 1 এর মধ্যে আমরা প্রথমে ভার্ব খুঁজেছি, এরপরে আমরা সাবজেক্ট খুঁজেছি, এরপরে আমরা সি নাম্বারে যে কি বলেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করাইছি। তাহলে স্টেপ 2 এর মধ্যে আমরা কি কি পাবো? স্টেপ 2 এর মধ্যে আপনি খেয়াল করবেন, স্টেপ 2 এর দিকে আপনি যদি চিন্তা করেন দেখবেন অনেক সময় না আপনি ভার্ব খুঁজে পাচ্ছেন না, আপনি ভার্ব খুঁজে পাচ্ছেন না। যে জায়গাতে আপনি ভার্ব খুঁজে পাবেন না সেই জায়গাতে আপনি এম, ইজ, আর, এরপরে হচ্ছে ওয়াজ, ওয়ার,
আপনি এগুলো নিয়ে আসবেন, রাইট? টেন্স অনুযায়ী, টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অ্যাম ইজ আর, পাস্ট টেন্সে থাকলে আপনি কি নেবেন? ওয়াজ ওয়্যার। তাহলে অনেক সময় আমরা সেন্টেন্সে ভার্ব খুঁজে পাই না, রাইট? আমি আবার বলতেছি সেন্টেন্সে কি খুঁজে পাই না? ভার্ব খুঁজে পাই না। তো ভার্ব যখন আপনি খুঁজে না পাবেন তখন আপনি কি করবেন এখানে? তা ভাইয়া আপনি এই জায়গাটাতে অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়্যার নিয়ে আসবেন। যেমন আমি যদি এই জায়গাটার দিকে আমি যদি আপনাকে বলি, আমি যদি বলি আমি বালক, ভালো করে খেয়াল করবেন, আমি বলতেছি আমি, এরপর কি বললাম? আমি বললাম আমি বালক। তাই দেখেন এই জায়গাটাতে এই সেন্টেন্সে আমার কিন্তু ভার্ব নাই। আপনি বলুন যে ভাই ভার্ব কোথায়? তাহলে ভাই ভার্বটা এখানে উজ্জ আছে, রাইট? হয় শব্দটা উজ্জ আছে, আমরা অত দূর পেঁচাবই না। নর্মাল কথা, যদি অনেক সময় আমরা কি পাই না, খুঁজে পাই না, ভার্ব খুঁজে পাই না, তাহলে ভাইয়া ভার্ব খুঁজে না পাইলে আমরা কি করব? তাহলে ভাই সোজা বাংলা কথা, একদম সোজা বাংলা কথা, আমরা যদি ভার্ব খুঁজে না পাই তাহলে আমরা অ্যাম ইজ আর নিয়ে আসবো অথবা ওয়াজ ওয়ার নিয়ে আসবো। তাহলে এটার স্টেপ বি তে আমরা যদি খেয়াল করি যে ভাইয়া এখানে আমরা কি খুঁজেছিলাম? সাবজেক্ট। স্টেপ ওয়ানে কি খুঁজেছিলাম? সাবজেক্ট। এখন আমার প্রশ্ন হচ্ছে যদি আপনি সাবজেক্ট খুঁজে না পান আপনি কি করবেন? তো সাবজেক্ট খুঁজে না পাইলে সাধারণত আমরা কি ব্যবহার করি? ইট, হিয়ার বা দিয়ার, রাইট? হিয়ার বা দিয়ার, তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে ভাইয়া সাবজেক্ট খুঁজে না পেলে, আমরা যদি সাবজেক্ট খুঁজে না পাই, আমি আবার বলতেছি আমরা যদি সাবজেক্ট খুঁজে না পাই, রাইট? আমি আবার বলতেছি ভাইয়া আমরা যদি কি খুঁজে না পাই? সাবজেক্ট খুঁজে না পাই, রাইট? কি খুঁজে না পাই? আমরা সাবজেক্টটা যদি খুঁজে না পাই তাহলে আমরা কি নিয়ে আসবো? ইট, হিয়ার, দিয়ার। ভালো করে মনে রাখবেন কি নিয়ে আসবো? ইট, হিয়ার, দিয়ার, আমরা এগুলো নিয়ে আসবো। তাই এটা হচ্ছে স্টেপ 2। তাহলে স্টেপ 1 কি? ভার্ব খুঁজবো, সাবজেক্ট খুঁজবো, সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট করাবো। স্টেপ 2 তে কি বলছি? ভার্ব খুঁজে না পেলে কি করব? অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার। সাবজেক্ট খুঁজে না পেলে কি করব? ইট, হিয়ার, দিয়ার। এই কয়টা জিনিস আমরা একটু ভালোভাবে মাথায় রাখবো, রাইট? এই কয়টা জিনিস আমরা একটু সুন্দর করে মাথায় রাখবো ইনশাআল্লাহ। ওকে, এবার আচ্ছা এই জায়গাটাতে আপনাদের কনসেপ্ট এতখানি পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু সুন্দর করে জানাবেন। এই জায়গাগুলোতে আপনাদের কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা সানাউল্লাহ বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা যদি স্টেপ 3 এর দিকে খেয়াল করি, রাইট? আমরা যদি স্টেপ 3 এর দিকে খেয়াল করি, স্টেপ 3 এর মধ্যে আমরা কি কি পাচ্ছি? স্টেপ 3 এর মধ্যে আমরা কি কি পাচ্ছি একটু সুন্দর করে খেয়াল করবেন, রাইট? আচ্ছা এবার আচ্ছা একটু মেনশন দিবেন, একটু বন্ধু বান্ধবদের মেনশন দিবেন, আমরা আজকে কমেন্ট পড়ে সময় নষ্ট করতে যাচ্ছি না, রাইট? একটু মেনশন দিবেন। আসেন আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি কি পাচ্ছি একটু সুন্দর করে খেয়াল করবেন। তাহলে দেখেন স্টেপ 3, আমার সেন্টেন্সের বেসিক স্ট্রাকচারটা কেমন হয়? আমরা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার কেমন বলবো, রাইট? আমরা বলি এটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হচ্ছে আপনি সাবজেক্ট নেবেন, এরপরে আপনি কি নেবেন? আপনি ফাইনাইট ভার্ব নেবেন, এরপরে আরো ভার্ব আসলে আপনি কি নেবেন? আপনি নন ফাইনাইট ভার্ব নেবেন, তাই তো? তাহলে আসেন আমরা যদি সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার করে যদি আমরা খেয়াল করি। আচ্ছা মিম আক্তার বলছে স্যার একটু বড় করে লিখলে ভালো হয়। ওকে ওকে ঠিক আছে, বড় করে লিখতেছি। আচ্ছা এবার আসেন, মিম বলছে যে ভাইয়া একটু বড় করে লিখলে ভালো হয়। ঠিক আছে ভাইয়া মানুষ বড় বড় করে লিখতেছে। আসেন তাহলে আমরা এই যা দিয়ে খেয়াল করি একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার কি? আমরা বলছি সাবজেক্ট, এরপরে আমরা বলতেছি কি ভাইয়া? ফাইনাইট ভার্ব। এরপরে আমরা কি বলতেছি যে ভাই আরো ভার্বের প্রয়োজন হলে আমি নন ফাইনাইট ভার্বটা নিব, রাইট? তাহলে স্টেপ 3 দিকে আপনি যদি চিন্তা করেন, আমরা বলেছি উদাহরণ, মঈনুদ্দিন বলেছে ভাইয়া পাশাপাশি উদাহরণ দিলে ভালো হয়। আমরা আপনার কনসেপ্টটা আগে ক্লিয়ার করে নিই ভাইয়া, আপনি স্টেপগুলো আগে চিন্তা করতে থাকেন, এরপর আমরা অনেকগুলো উদাহরণ দিয়ে আজকে আপনার কনসেপ্টটা ক্লিয়ার করবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরবেন। মেহেদি হাসান মিরাজ বলছে এক্সাম্পল দিলে ভালো হয় ভাইয়া। একটু ধৈর্য ধরবেন ময়না, একটু বেশি সময় চাইনি, আমি অল্প একটু সময় চেয়ে নিচ্ছি, আমরা একটু পরে এক্সাম্পলে আসবো, রাইট? এবার আসেন স্টেপ 3 দিকে যদি খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি? আমরা বলছি ভাইয়া প্রথমে আমার সাবজেক্ট থাকে, এরপরে ফাইনাইট ভার্ব, এরপরে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বটা আমরা বাংলায় চিনবো কিভাবে? আমি বাংলায় এটা চিনবো কিভাবে যে ভাই এটা নন ফাইনাইট ভার্ব হবে, রাইট? তাহলে এটা স্টেপ হচ্ছে 2টা। স্টেপ কয়টা? 2টা, ভালো করে খেয়াল করবেন। তাহলে আমরা যদি বলি যে ভাইয়া এটার স্টেপ হচ্ছে 2টা, ভালো করে খেয়াল করবেন, এটা স্টেপ হচ্ছে কয়টা? তাহলে আমরা বলছি ভাই স্টেপ হচ্ছে 2টা। একটা হচ্ছে আপনি যদি বাংলা ক্রিয়ার শেষে, রাইট? বাংলা আমি যদি বলি, তা আমরা যদি বলি বাংলা, আমরা যদি বলি বাংলা ক্রিয়ার শেষে, রাইট? আমরা বলতেছি বাংলা ক্রিয়ার শেষে, ঠিক আছে? আমরা যদি বলি বাংলা ক্রিয়ার শেষে আমার যদি ইয়া অথবা আমরা যদি বলি এ থাকে, রাইট? আমি বললাম বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? ইয়া বা এ, ভালো করে খেয়াল করবেন। এবার আমরা যদি তামিম ইসলাম ইমন বলছে ভাই আজকে আমার বিয়ে, তাও ক্লাস করতেছি। অভিনন্দন ভাইয়া, তোমার বিয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।
তোমাদের সামনের জীবন দাম্পত্য জীবন অনেক সুখের হোক। আসেন, বাংলা ক্রিয়া শেষে ইয়া বা এ থাকবে। ইয়া বা এ যদি থাকে তাহলে আমরা এই জায়গাটাতে আমরা বলবো ভার্বের সাথে আইএনজি হবে, রাইট? ভার্বের সাথে কি হবে? তার মানে ভাই ভার্বের সাথে আইএনজি হবে। আমি বলতেছি বাংলা ক্রিয়ার শেষে ইয়া বা এ যদি থাকে তাহলে আমরা কি বলবো? যে ভাইয়া ভার্বের সাথে আইএনজি হবে। যেমন আমি যদি বলি এখানে পড়ে, রাইট? আমি কি বললাম? আমি বললাম পড়ে। এই যে এই পড়ে বললেন আপনি, রাইট? পড়ে বললেন, এখানে কি আছে? এ। তার মানে এখানে ইংলিশ কি হবে? আমরা বলবো রিডিং। ঠিক আছে, আমরা কি বললাম? রিডিং। আমরা যদি বলতাম এখানে খেয়ে, রাইট? আমরা যদি বলি খেয়ে, তার মানে কি এ আছে, এ থাকলে কি হবে? আইএনজি। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো ইটিং। ঠিক আছে, আমরা কি বলবো? ইটিং। ওকে, তাই বলছি বাংলা ক্রিয়ার শেষে ইয়া বা এ যদি থাকে, রাইট? আমি বলতেছি ইয়া বা এ যদি থাকে তাহলে আমরা কি বলবো? আমরা আইএনজি বলবো। তো ওইটাই আমরা একটু ভালো করে খেয়াল করবো। তাহলে আমি যদি পড়ে তাহলে রিডিং, খেয়ে তার মানে কি ইটিং, নেচে তাহলে আমরা কি বলবো? ড্যান্সিং। এবার বি নম্বর অপশনের দিকে আমরা যদি খেয়াল করি, বি নম্বর অপশন, তাহলে বি নম্বর অপশনের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি? বি নম্বর অপশনের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে দেখেন বাংলা বাক্যে বাংলা ক্রিয়া শেষে যদি তয়কারে তে থাকে, রাইট? আমি বলতেছি বাংলা বাক্যের শেষে কি থাকে? তয়কারে তে। এবার আসেন, তয়কারে তে যদি থাকে তাহলে আমরা এখানে বলি ইনফিনিটিভ হবে, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। টু প্লাস ভাবে কি হবে? বেস ফর্ম হবে। যেমন আমি যদি আপনাকে বলি খেতে, রাইট? আমি আপনাকে বলতেছি কি খেতে, তাহলে খেতে যদি আমরা বলি তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে ভাইয়া টু ইট। ঠিক আছে, কি বলবো? টু ইট। আমি যদি বলি পড়তে তাহলে আমরা কি বলবো? আমরা বলবো টু রিড। এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবেন। ঠিক আছে, তাহলে আমরা স্টেপ 3টা পড়েছি, স্টেপ করে পড়েছি। তাহলে ভাইয়া আমরা আমরা এখানে স্টেপ পড়েছি। শোন, হাসাস না। খাদিজা খাতুন বলছে ভাই বিয়ে ফরজ, ক্লাস করা না, ক্লাস তো বাস। আস্তাগফিরুল্লাহ। আসেন, বিয়ে করতেছে, তার এই ছেলেটা বিয়ে করছে তারপরেও ক্লাস করতেছে, মনে বিন্দুমাত্র অহংকার নাই। এই পোলাটা জীবনে, আমি তোরে বদদোয়া দিলাম, তুই জীবনে অনেক বড় হ, তুই অনেক কি হ? বড় হ। আসেন, আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা স্টেপ 3 এতে কি বলছি? বাংলা ক্রিয়া শেষে ইয়া বা এ আসবে, তাহলে আপনি আইএনজি বলবেন। তো এখানে তে আসলে আপনি কি বলবেন? টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বে কি? আমি বলছি ভাইয়া টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই তিনটা স্টেপ মোটামুটি মনে রাখতে হবে। এই তিনটা স্টেপ মোটামুটি কি মনে রাখতে হবে। আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি স্টেপ 4, রাইট? স্টেপ 4 এর দিকে আমরা যদি খেয়াল করি যে আমার ফ্রেজ যেগুলো একসাথে লেখা যায় এগুলো ধরে অনুবাদ করলে অনেকখানি অনুবাদ সহজ হয়, রাইট? যেমন আমরা যদি বলি, আমি যদি বলি আমাদের সিও মুজাহিদ, আমি যদি বলি মুজাহিদের নেতৃত্বে, ভালো করে খেয়াল করেন, আমি যদি বলি মুজাহিদের নেতৃত্বে, আমি যদি বলি মুজাহিদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ জাতীয় দল, রাইট? বাংলাদেশ জাতীয় দল। ঠিক আছে, মুজাহিদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল। ওকে, এরপর আমরা যদি বলি এশিয়া কাপ জিতেছে, এশিয়া কাপ জিতেছে, রাইট? আমি বললাম এশিয়া কাপ জিতেছে, ভালো করে খেয়াল করেন। তাই দেখেন মুজাহিদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল এশিয়া কাপ জিতেছে, তাহলে জিতেছে কে? তাহলে আমি যদি বলি জিতেছে কে, বলছে ভাই জাতীয় দল। জাতীয় দলে বিশেষণ কি দিছে দেখেন, বলছে বাংলাদেশ জাতীয় দল, আরো অ্যাডজেক্টিভ কি দিছে? মুজাহিদের নেতৃত্বে, রাইট? তার মানে এই মুজাহিদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল, এগুলো একসাথে ধরে অনুবাদ করতে হবে। তাহলে এই ফ্রেজগুলো যখন একসাথে ধরে আমরা অনুবাদ করব তখনই আমরা এটা রিয়েল মজাটা পাবো, রাইট? যখনই আমরা ধরে অনুবাদ করবো পুরাটাই তখন আমরা অনেক মজা পাবো। একদম বেসিক পড়াচ্ছি, এখন এত জটিলের মধ্যে যাব না, সোজা বাংলা কথা। স্টেপ পড়াচ্ছি 4টা, স্টেপ করে পড়াচ্ছি 4টা। 1 নম্বর স্টেপে বলেছি প্রথমে ভার্ব খুঁজে বের করব, তারপর কি বলেছি? সাবজেক্ট খুঁজে বের করব, এরপরে কি সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট করাবো, স্টেপ 1। স্টেপ 2 এর দিকে আসে কি বলছি? আপনি যদি ভার্ব খুঁজে না পান আপনি এম ইজ আর ওয়াজ আর নিয়ে আসবেন, রাইট? এরপর কি বলেছি? সাবজেক্ট খুঁজে না পেলে আপনি কি নিয়ে আসবেন? ইট, হিয়ার, দেয়ার, কথা শেষ। এরপরে বলেছি নন ফাইল ভার্ব যদি পান, তা নন ফাইল ভাবে কাজ কি হবে? আমরা বলেছি ইয়া বা এ আসলে ভার্বের সাথে আইএনজি, তো এখানে তে আসলে কি হবে? ইনফিনিটিভ। আর লাস্ট কথা কি বলছি? একসাথে শব্দ যেগুলো আছে একসাথে লেখা যায় এগুলো ধরে আমরা অনুবাদ করব, কথা শেষ। এবার আসেন, এবার আমরা যদি আমাদের কমেন্ট করেছে নাগিব মাহবুব কাব্য বলছে টি শার্ট না ভাইয়ার ক্যাপটা গিফট চাই। অবশ্যই, তুমি জাহাঙ্গীরনগরে ফার্স্ট হয়েছিলা, তোমার কথা আমাদের মনে আছে। তুমি ঠিক অনেক ভালো পড়াও, আল্লাহ তোমার ভালো করুক, বালা মুসিবত দূর করুক, আসমানে বালা আসমানে উঠে এদিক, জমিনে বালা জমিনে ডাবা দিক, আমিন। এবার আসেন, এবার আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে দেখেন আমরা যদি এই জায়গায় খেয়াল করি একটি ইংরেজি বাক্যে সাধারণ মৌলিক স্ট্রাকচার কি কি একটু ভালো করে খেয়াল করবে। একটা ইংরেজি বাক্যের সাধারণ মৌলিক স্ট্রাকচার কি? সুন্দর করে মনোযোগ দিয়ে একটু।
তাহলে এবার আমরা মদ্দা কথায় ঢুকে গেছি, তাই তো? এবার আসেন আমরা যদি বলি একটি ইংরেজি বাক্যের সাধারণ মৌলিক স্ট্রাকচারটা কি হবে, তাহলে আমরা যদি বলি খাতে সুন্দর করে লেখেন, প্রথমে কি হবে সাবজেক্ট, এরপরে কি হবে বলছে ভাইয়া ফাইনাইট ভার্ব মানে মূল ভার্ব, রাইট? ফাইনাইট ভার্ব মানে কি মূল ভার্ব, ভালো করে খেয়াল করবেন। তাই প্রথমে কে বসবে সাবজেক্ট, এরপরে কে বসবে মূল ভার্ব, এরপরে কি বসবে কাকে, ভালো করে খেয়াল করেন কে বসবে, আমরা বলেছি ভাইয়া কাকে, এরপরে কি বসবে কি, ঠিক আছে? তারপরে কি বসবে আমরা বলি ম্যানার, প্লেস, এরপর আমরা বলি টাইম, এরপরটা কি বলি আমরা রিজন, রাইট? এটা হচ্ছে একটা সেন্টেন্সে আমরা বলি একদম বেসিক স্ট্রাকচার। আপনি যদি অনুবাদ করতে চান তাহলে আমাকে এই কথাটা সবসময় মনে রাখা লাগবে যে ভাইয়া আমি যখনই অনুবাদ করব আমি একটা কথা ছোট্ট করে মাথায় নিয়ে নিব যে আমি যখনই আমি সেন্টেন্স মেক করতে চাই, আমি যখনই প্যারাগ্রাফ লিখতে চাই, বা আমার পরীক্ষায় ট্রান্সলেশন পরীক্ষায় আসে, গত বছর এসেছিল তাই তো রিট্রান্সলেশন, তাই সবসময় আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ভাইয়া আমি যখনই অনুবাদ করব তখন আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রথমে আমার কে বসবে, তাহলে ভাইয়া প্রথমে আমার সাবজেক্ট বসবে, সুন্দর করে মুখস্থ করেন, প্রথমে কে সাবজেক্ট, এরপরে কে ফাইনাইট ভার্ব, এরপরে কে কাকে, এরপরে কি, কাকে আর কি আমরা কি বলতেছি, আমরা বলতেছি অবজেক্ট, তাই তো? আমরা কি বলতেছি অবজেক্ট, অনেক সময় অবজেক্ট না বসে কমপ্লিমেন্টও বসতে পারে, রাইট? তার মানে প্রথমে সাবজেক্ট, এরপরে ফাইনাইট ভার্ব, এরপরে কাকে, এরপরে কি, এরপর বলতেছি ম্যানার, প্লেস, টাইম, আর একটা হচ্ছে রিজন। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, রাইট? তাহলে এটা আমাকে ভালোভাবে মনে রাখতে হবে যে একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার কি। তাহলে আমরা বেসিক স্ট্রাকচারের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা যদি বেসিক স্ট্রাকচারের কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কি কি পাচ্ছি, তা আমরা পাচ্ছি প্রথমে সাবজেক্ট, এরপর কি পাচ্ছি ফাইনাইট ভার্ব, এরপরে কাকে, এরপরে কি, এরপরে ম্যানার, এরপরে প্লেস, এবার টাইম, এরপরটা হচ্ছে রিজন। তাহলে এই স্ট্রাকচারটা আমাকে সবসময় মেনটেন করে যেতে হবে, রাইট? এবার আসেন একটা একটা করে এগুলো আমরা দেখবো যে ভাই এগুলো কিভাবে ফাংশন করে। আসেন তাই প্রথমে আমরা স্টেপ 1 এর মধ্যে কি খুঁজে পেয়েছিলাম, আগে কি খুঁজবো ভার্ব, নট সাবজেক্ট, আগে কি খুঁজবো, আগে হচ্ছে ভার্ব। ভার্ব খুঁজে না পেলে সাবজেক্টটা খুঁজে পাওয়া দাদা অনেক মুশকিল হয়ে যায়। আগে আমরা কি খুঁজবো, এই জন্য আমরা আগে ভার্ব খুঁজবো। ভার্বটা যদি আমি খুঁজে পেয়ে যাই তাহলে অটোমেটিক্যালি আমি কি খুঁজে পাবো, আমি একটা সাবজেক্ট খুঁজে পাবো, রাইট? তাহলে এবার আসেন ভার্বটা কই থাকে ভাইয়া, তাহলে এটা সুন্দর করে নোট লিখবেন, এটা সুন্দর করে নোট লিখবেন, ফাইনাইট ভার্ব কই থাকে, তাই আমরা বলবো যে ভাইয়া ফাইনাইট ভার্ব বাংলা বাক্যের শেষে থাকে, রাইট? আমরা বলতেছি ফাইনাইট ভার্ব কই থাকে, তাহলে আমরা বলতেছি ভাইয়া বাংলা বাক্যের শেষে থাকে, বাংলা বাক্যের, আমরা বলতেছি ভাইয়া বাংলা বাক্যের শেষে থাকে, সুন্দর করে খেয়াল করবেন। তাহলে ফাইনাইট ভার্ব কই থাকে, তাহলে বলছে বাংলা বাক্যের শেষে থাকে। তাহলে আমি আবার বলতেছি কই থাকে, বাংলা বাক্যের শেষে থাকে। যেমন আপনি ছোটবেলায় বলেছেন না আমি ভাত খাই, আমি ভাত খাই, রাইট? এই খাইটা কই আছে, বাংলা বাক্যের শেষে। তাই নর্মালি আমরা যদি চিন্তা করি তাহলে ভাইয়া ভার্বটা কই থাকে, যদি বলে ভাইয়া সেন্টেন্সে যদি ভার্ব থেকেই থাকে সাধারণত এটি বাংলা বাক্যের কোথায় বসে, শেষে। সাধারণত কোথায় বসে, শেষে। তাহলে মধ্যে রাখতে হবে যখনই আমি ভার্বের কথা বলবো আর এটা অবশ্যই অবশ্যই বাংলা বাক্যের কোথায় বসবে, ডেফিনেটলি বাংলা বাক্যের শেষে বসবে। দ্বিতীয় নম্বরের কথা আমরা যদি চিন্তা করি তাহলে ভাইয়া টেন্স যখন আপনি চিন্তা করবেন, টেন্স যখন আপনি চিন্তা করবেন তাহলে আমরা ভার্ব থেকে কি নির্ধারণ করি, টেন্স, যে ভার্বটা কিভাবে সম্পন্ন চলে কি টেন্স। তাহলে আমার ভার্বকে যখন আমি চিন্তা করব তাহলে এটা যখন কোন টেন্স আপনি চিন্তা করবেন, জীবনে ওই বাক্য দেখে জীবনও ডিসিশন নেবেন না, তাহলে ধরা খাবেন। তাহলে আপনি ওটা দেখে দেখবেন না। আমি বললাম স্বর্ণলতা ফলিয়া, হ্যাঁ আমি বললাম স্বর্ণলতা ফলিয়া 7 নং সেক্টরে যুদ্ধ করে, লেখা আছে করে, পরে লেখা আছে 1971 সাল পেজের লাস্টে। তাহলে কি আপনি লাস্ট লাইনে যখন আপনি যাবেন এরপর আপনি ডিসিশন নেবেন? তার মানে কি পুরা প্যারাগ্রাফ আপনি কেটে আসবেন, পুরা ট্রান্সলেশন আপনি কেটে আসবেন, জীবনও সম্ভব না। এই জন্য আমরা বলি আপনি কনটেক্সচুয়াল টাইমিংটা বোঝার উপরে জোর দেন, আপনার জন্য অনুবাদ অনেকখানি সুবিধা হবে। এই জন্য আমরা বলছি টেন্স নির্ধারণের ক্ষেত্রে আমরা কনটেক্সচুয়াল টাইমিং এর উপরে জোর দেবো, রাইট? আমি বলতেছি কনটেক্সচুয়াল টাইমিং, নট ওই ভার্বের সাথে কি যোগ করা আছে আমি ওটার দিকে যাব না, আমরা কনটেক্সচুয়াল টাইমিং এর উপরে জোর দেবো। আমি আবার বলতেছি কার উপরে জোর দেবো, আমরা কনটেক্সচুয়াল টাইমিং এর উপরে জোর দেবো। এই জায়গাটাতে আপনি ভালো করে খেয়াল করবেন। তাহলে ভার্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নোট বলেছি দুইটা, আমরা বলেছি বাংলা বাক্যের শেষে থাকে, বাংলা বাক্যের কোথায় থাকে, শেষে। আমি আর বলতেছি বাংলা বাক্যের কোথায় থাকে ভাইয়া, আমি বলছি বাংলা বাক্যের শেষে থাকে। আরটা বলছি টেন্স নির্ধারণ আমরা কি দেবো, কনটেক্সচুয়াল টাইমিং এর উপর জোর দেবো। আমি আবার বলতেছি ভাই কিসে জোর দেবো, তাহলে ভাইয়া আমরা অবভিয়াসলি কনটেক্সচুয়াল টাইমিং এর উপরে জোর দেবো। এই জায়গাটাতে আমাকে কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি তাহলে ভাইয়া আমি যদি এই জায়গাটা দিয়ে চিন্তা করি, আরেকটা জিনিস চিন্তা করেন, তাহলে কি ফাইনাইট ভার্ব আপনি খুঁজলেন, এরপরে আমরা বলে কি খুঁজবেন, আপনি সাবজেক্ট খুঁজবেন, রাইট? কি খুঁজবেন, সাবজেক্ট। বেবি মেথড কি, বেবি মেথড বলে কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করা হয় ভার্বকে, রাইট?
কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করা হয়, আমি আবার বলতেছি ভার্বকে আপনি যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করেন, ভার্বকে আপনি যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করেন, তাহলে আমরা কি খুঁজে পাই? সাবজেক্ট। ওকে, সাবজেক্ট খুঁজে পাই। এটাকে আমরা বলি বেবি মেথড। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি বেবি মেথড, তাই তো? এটাকে আমরা বলি বেবি মেথড। আপনি নর্মালি আপনি যদি চিন্তা করেন, দেখেন আমি যদি বলি দেখেন ট্রেন চলছে, ভালো করে খেয়াল করেন। আমি যদি বলি ট্রেন চলছে, রাইট? ট্রেন কি? তাহলে আমরা বলতেছি ভাইয়া ট্রেন হচ্ছে চলছে, রাইট? ট্রেন কি? চলছে। তাহলে এবার আমি যদি বলি চলার কাজটা কে করতেছে? ট্রেন। তার মানে এখানে ট্রেনটা হচ্ছে সাবজেক্ট। আমি যদি বলি ট্রেন চালাচ্ছি, ভালো করে খেয়াল করেন, আমি যদি এরকম বলি ট্রেন চালাচ্ছি, রাইট? ট্রেন, এরপর আমি বললাম চালাচ্ছি, রাইট? ট্রেন কি? চালাচ্ছি। তাহলে এবার আপনি এই জায়গাটার দিকে আপনি যদি চিন্তা করেন, ভাইয়া চালানোর কাজটা কি ট্রেন করতেছে? বলছে না ভাইয়া, চালানোর কাজটা ট্রেন করেনি, তার মানে এখানে ট্রেনটা হচ্ছে সাবজেক্ট না। এখানে ট্রেনটা কি না? সাবজেক্ট না। তাহলে সাবজেক্ট কি? বলছে ভাইয়া ভার্বের যে কাজ করতে পারবে, আমি আবার বলতেছি ভার্বের যে কাজ করতে পারবে সে হচ্ছে সাবজেক্ট। ভার্বের যে কাজ করতে পারবে সেই কি? তাহলে সে হচ্ছে সাবজেক্ট। কে বা কারা, এটাকে আমরা বলি বেবি মেথড। এটাতে অনেক সময় উত্তরটা ভুল চলে আসে। এজন্য আপনি চিন্তা করবেন ভার্বের কাজটা কে করতেছে, সেটা হচ্ছে আপনার সাবজেক্ট। আমি আবার বলতেছি ভার্বের কাজটা কে করতেছে, ওটাই কি? আপনার সাবজেক্ট। তাহলে আমি এই জায়গার দিকে যদি খেয়াল করি, তাহলে ভাই চলছে, চলার কাজটা কে করতেছে? ট্রেন। দ্যাটস ওয়াই ট্রেনটা হচ্ছে সাবজেক্ট। ট্রেন চালাচ্ছি, চালানোর কাজটা ট্রেন করতেছে না, এই জন্য এটা সাবজেক্ট না, রাইট? এবার আমরা যদি খেয়াল করি, দেখেন আমি যদি বলি ফুল তুলছি, ফুল, এবার আমি কি বললাম? আমি বললাম ফুল তুলছি, রাইট? এবার দেখেন তো তোলার কাজটা কি ফুল করতেছে? বলছে না, তার মানে কি এটা ফুল সাবজেক্ট না। আমি যদি বলি ফুল ফুটছে, রাইট? আমি যদি বলি ফুল, এরপর আমি বললাম কি ফুটছে, তাহলে এবার দেখেন ফোটার কাজটা কে করতেছে? ফুল। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি সাবজেক্ট। সোজা বাংলা কথায় আপনি যদি সাবজেক্ট চিনতে চান, সোজা বাংলা ভাষায় বাংলায় আপনি বলবেন কর্তৃকারক, রাইট? বাংলায় আপনি কি বলবেন? আপনি বলবেন কর্তৃকারক। সাবজেক্ট চেনার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা কি? তাহলে আমরা বলবো ভাইয়া সাবজেক্ট চেনার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেটা আমরা বলবো, তাহলে সেটাকে আমরা বলবো ভাইয়া এটা হচ্ছে কর্তৃকারক। আমি আবার বলতেছি সাবজেক্ট চেনার জন্য যেটা আমরা বলবো সেটাকে আমরা কি বলবো? আমরা বলবো কর্তৃকারক, রাইট? কি বলবো? কর্তৃকারক। এবার আসেন, তাহলে আমি যদি বলি তোলার কাজটা কে করতেছে, তাহলে বলছে ফুল না, তার মানে এটা ফুলটা সাবজেক্ট না। সাবজেক্ট কোনটা? বলছে যেটা কর্তৃকারক সেটা। আর সাবজেক্ট কোনটা? ভার্বের কাজ যে করতে পারবে সেটা। আমি যদি বলি ফুল ফুটছে, ফোটার কাজটা ফুল করতেছে না, ফুল করতেছে, তার মানে দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে আমি দুটা কনসেপ্ট এখন ক্লিয়ার করলাম, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে সাবজেক্ট। ফাইনাইট ভার্ব কি বলেছি? আমি বলেছি ভাইয়া ফাইনাইট ভার্বটা হচ্ছে বাংলা বাক্যের শেষে থাকে। বাংলা বাক্যের কই থাকে? শেষে। দ্বিতীয় নম্বর কথা বলেছি আপনি কনটেক্সচুয়াল টাইমিং এর উপর জোর দিবেন। ময়না সোনা টিয়া পাখি সুন্দর করে বলি, আপনি কার উপরে জোর দিবেন? আপনি কনটেক্সচুয়াল টাইমিং এর উপরে জোর দিবেন। এরপর দ্বিতীয় কথা বলছি সাবজেক্টটা কি? আমি বলছি ভাইয়া সাবজেক্টটা হচ্ছে কর্তৃকারক। আর অবজেক্টটা কি? বলছে ভাইয়া এই যে দেখেন কর্ম বা সম্প্রদান কারক, রাইট? কর্ম বা কি? সম্প্রদান কারক। যেমন আমরা অবজেক্ট চিনি কিভাবে? সোজা বাংলা কথায় আমরা যদি বলি ভার্বকে আপনি যদি প্রশ্ন করেন কি বা কাকে, রাইট? কি বা কাকে, তাহলে আমরা অবজেক্ট খুঁজে পাবো। সোজা বাংলা কথায় আমরা যদি বলি ভার্বকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করেন, তাহলে আমরা অবজেক্ট খুঁজে পাবো। আপনি যদি কি দ্বারা প্রশ্ন করেন, তাহলে আপনি বলবেন ডিরেক্ট অবজেক্ট, রাইট? কি দ্বারা প্রশ্ন করলে আপনি কি পাবেন? ডিরেক্ট অবজেক্ট। আর কাকে দ্বারা আপনি যদি প্রশ্ন করেন, তাহলে আপনি পাবেন ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে? তাই আমি যদি বলি ভার্বকে আপনি যদি কি দ্বারা প্রশ্ন করেন, তাহলে আপনি কি পাবেন? ডিরেক্ট অবজেক্ট। আর কাকে দ্বারা যদি প্রশ্ন করেন, তাহলে আপনি কি পাবেন? ইনডিরেক্ট অবজেক্ট। এর স্ট্রাকচার কি? আমরা অনুবাদের ক্ষেত্রে দুটাই স্ট্রাকচার শিখে প্যাস খেলাবো না, আমরা একটাই স্ট্রাকচারই শিখবো। সেটা হচ্ছে আমরা ফেসবুকের আইডি বলি না, আমরা আইডি একটা স্ট্রাকচারই শিখবো, দুইটা না। তার মানে কি? আগে হচ্ছে কাকে, এরপরে আমরা কি বলবো? কি। এই স্ট্রাকচারটাই শুধু শিখবো ট্রান্সলেশনের ক্ষেত্রে। আমরা অন্য কোন স্ট্রাকচারে আর যাব না, আমরা একটা স্ট্রাকচারই শিখবো, একটাই কাটাই কাটাই খেলা হবে। একটাই কাটাই কাটাই কি হবে? তবে ভাইয়া একটাই কাটাই কাটাই খেলা হবে, রাইট? আমি আবার বলতেছি একটাই কি হবে? তবে ভাইয়া একটাই কাটাই কাটাই খেলা হবে, রাইট? আমি একটাই কি হবে? তবে ভাইয়া একটাই কাটাই কাটাই খেলা হবে, রাইট? তাহলে এবার আসেন আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা প্রথমে বলবো কি কাকে, এরপর আমরা কি বলবো? কি। এটাই আমরা শুধু খেলবো, অন্যগুলোতে খেলবো না। অর্থাৎ আগে ইনডিরেক্ট ব্যবহার হবে, এরপরে ডিরেক্ট, রাইট? তাহলে যেমন আমি যদি বলি মাই আব্বা, আমি বললাম মাই ফাদার, মাই কি? ফাদার। এরপর বললাম গেভ, এরপর বললাম মাই ফাদার গেভ, এরপর বললাম মি আ পেন। ভালো করে খেয়াল করেন। তাই এবার ভার্বকে প্রশ্ন করেন, তাই এবার দেখেন ভার্বকে আমরা প্রশ্ন করতেছি। প্রথম প্রশ্ন কি করব? সব যা কিছু হবে ভার্বকে কেন্দ্র করে হবে, যা কিছু হবে সব ভার্বকে কেন্দ্র করে হবে। তাহলে কে দিয়েছে? দেওয়ার কাজটা কে করেছে? আব্বা। এই আব্বাটা হচ্ছে সাবজেক্ট। এবার আসেন
কাকে আর কি দ্বারা প্রশ্ন করেন? ভার্বকে। তাহলে ভাইয়া কি দিয়েছে? তাহলে আমি বলছি ভাইয়া কলম দিয়েছে। কাকে দিয়েছে? আমাকে দিয়েছে। তার মানে স্ট্রাকচারটা কেমন দেওয়া হলো? আমরা আগে কাকে পেয়েছি, এরপরে কি পেয়েছি? কি। এটা হচ্ছে স্ট্রাকচার, রাইট? তা আমরা এখানে বেসিক স্ট্রাকচার কি শিখলাম? আমরা বলেছি সাবজেক্ট, এরপরে কি ফাইনাইট ভার্ব, এরপরে কি কাকে, এরপরে কি। আমরা এতখানি শিখেছি, রাইট? তাই একটু ভালো করে খেয়াল করবেন। তার বেসিক স্ট্রাকচার কি বলবো? কাকে প্লাস কি, এটা কি? অবজেক্ট। কাকে প্রশ্ন হবে? ভার্বকে। যা প্রশ্ন হবে সব ভার্বকে, এই জন্য আমরা আগে ভার্বকে খুঁজে ঠিকই দিয়ে রেখে দিছি, রাইট? এবার আসেন, এরপর আমরা বলেছি ম্যানার, প্লেস, টাইম, রিজন, রাইট? আমরা কি বলেছি? ম্যানার, প্লেস, টাইম, রিজন। ম্যানার, প্লেস, টাইম, রিজন। এমতে কি হবে? তা আমরা বলেছি ভাইয়া এম তো হবে ম্যানার। এমতে কি হবে? ম্যানার। ম্যানার মানে কি? বলছে ভাইয়া ধরন। কাকে প্রশ্ন করব? তো বলছে ভাইয়া কিভাবে প্রশ্ন করব। আমি বলেছি কাকে প্রশ্ন হবে ভাইয়া? বলছে যা প্রশ্ন হবে সব ভার্বকে। যা প্রশ্ন হবে সব কাকে? তা বলছে ভাইয়া যা প্রশ্ন হবে সব ভার্বকে। আমি আবার বলতেছি যা প্রশ্ন হবে সব কাকে? বলছে ভাইয়া যা প্রশ্ন হবে সব ভার্বকে, রাইট? যা প্রশ্ন হবে সব ভার্বকে। এবার ভার্বকে প্রশ্ন করেন কিভাবে, তাহলে আপনি ম্যানার পেয়ে যাবেন। এবার পিতে কি? প্লেস। তাহলে ভার্বকে প্রশ্ন করেন কোথায়, তাহলে আপনি প্লেস পেয়ে যাবেন। ঠিক আছে? এবার প্রশ্ন করেন, আমি যদি বলি টিতে কি? বলছে টাইম। তাহলে আপনি কি প্রশ্ন করবেন বলেন? কখন। ভার্বকে প্রশ্ন করবেন, উত্তর পেয়ে যাবেন। এরপরে আমরা বলি আর্থে কি? বলছে ভাইয়া আর্থ হচ্ছে রিজন। কাকে প্রশ্ন করবেন? ভার্বকে। কি দিয়ে প্রশ্ন করবেন? কেন। শেষ। তাহলে আমরা ম্যানার, প্লেস, টাইম, রিজনটা পেয়ে গেছি। তাহলে ভার্বকে প্রশ্ন করব কিভাবে, ভার্বকে প্রশ্ন করব কোথায়, ভার্বকে প্রশ্ন করব কখন, ভার্বকে প্রশ্ন করব কেন। এটা হচ্ছে আমরা বলছি বেসিক স্ট্রাকচার। তাহলে বেসিক স্ট্রাকচার শেখা শেষ। এখন আমরা প্র্যাকটিসে চলে যাব ডিরেক্ট। আমরা প্র্যাকটিসে যে দেখব যে এটা আমরা কত সুন্দরভাবে কাজে লাগাতে পারতেছি, রাইট? আমরা এটা ট্রান্সলেশনের 10টা নোটের কথা বলি, আমরা মাত্র 2টা নোটে আছি এখন। কয়টা নোটে আছি? 2টা। কিন্তু 2টা দিয়ে আপনি অনেকখানি আগায় যেতে পারবেন। একটু সুন্দর করে যদি আমরা খেয়াল করি, দেখেন আমরা এখানে কি কি পাচ্ছি, রাইট? আমরা যদি সুন্দরভাবে খেয়াল করি এখানে কি কি পাচ্ছি, আমরা এই বেসিক স্ট্রাকচারের দিকে যদি খেয়াল করি, তাহলে ভাই প্রথমে আমরা পেয়েছি কি? সাবজেক্ট। এরপর আপনি কি পেয়েছেন? ফাইনাইট ভার্ব। এরপরে কি পেয়েছেন? কাকে। এরপরে কি পেয়েছেন? কি। এরপরে কি পেয়েছেন? ম্যানার। এরপরে কি পেয়েছেন? প্লেস। এরপরে কি পেয়েছেন? টাইম। এরপরে কি পেয়েছেন? রিজন। এরপরে কি পেয়েছেন? ইংলিশ। ভাইয়া ও আচ্ছা, চলে গেছে ওই দিকে। তাহলে এবার আমরা যদি ম্যানারের দিকে আমরা যদি খেয়াল করি, রাইট? আমরা যদি ম্যানারের দিকে খেয়াল করি, তাহলে ভাইয়া সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, কাকে, কি, ম্যানার, প্লেস, টাইম, আর একটা হচ্ছে রিজন। ঝামেলা শেষ। ঝামেলা কি? ফিনিশ। তাহলে আমি বলছি ভার্বকে আগে খুঁজবো, ভার্বের কাজ কে করতে? সে হচ্ছে সাবজেক্ট। এরপরে ভার্বকে প্রশ্ন করবেন কাকে, এরপর ভার্বকে প্রশ্ন করবেন কি, এরপর ভার্বকে প্রশ্ন করবেন কিভাবে, ভার্বকে প্রশ্ন করবেন কোথায়, ভার্বকে প্রশ্ন করবেন কখন, ভার্বকে প্রশ্ন করবেন কেন। এর চেয়ে বড় সেন্টেন্স আর পাবেন না আপনি। এর চেয়ে বড় সেন্টেন্স আপনি আর পাবেন না। এগুলোর মধ্যে যেগুলো পাবেন সেগুলো মিলাবেন, আর যেগুলো পাবেন না সেগুলো তো অটোমেটিক বাদ। ঝামেলা শেষ। আসেন আমরা একটু প্র্যাকটিসে যে দেখি আমরা কেমন পারতেছি। আসেন এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, এখানে এই সেন্টেন্সটাতে মডারেট টাইপের একটা সেন্টেন্স আমরা দিয়েছি, রাইট? মডারেট টাইপের আমরা একটা সেন্টেন্স দিয়েছি। এটা বেসিক স্ট্রাকচারটা আমি লিখে দিচ্ছি, আপনারা একটু অনুবাদ করে আমাকে একটু পাঠাবেন। আপনারা অনুবাদ করে একটু পাঠাবেন। তাই আমি প্রথমে বলছি কি? সাবজেক্ট। এরপর কি বলেছি? ফাইনাইট ভার্ব। এরপর বলেছি কাকে। এরপরে বলেছি কি। এরপর বলেছি ম্যানার। এরপর বলেছি প্লেস। এরপর বলেছি টাইম। এরপর আমরা বলছি রিজন। একটু অনুবাদ করে আমাকে একটু পাঠাবেন এটা। প্রধান শিক্ষক প্রত্যহ সকালে ক্লাসে আমাদের আন্তরিকভাবে ইংলিশ পড়ান। আন্তরিকভাবে কি পড়ান? ইংরেজি পড়ান। একটু অনুবাদ করবেন আমাদের সাথে একটু, ইনশাল্লাহ একটু অনুবাদ করে দিবেন, রাইট? একটু অনুবাদ করে দিবেন, একটু অনুবাদ করে দিবেন কাইন্ডলি, রাইট? মেহেদি হাসান মিরাজ ভাইয়া, ইউসিসি রংপুর শাখায় অনেক মিস করি আপনাকে। ইনশাল্লাহ চলতে ফিরতে কোন এক সময় দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে আসেন, এবার আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি, একটু অনুবাদ করে দিবেন আমরা কি কি পাচ্ছি। আসেন আমরা কি বলেছি? বাংলা বাক্যের শেষে কি থাকে? ভার্ব। ভালো করে খেয়াল করেন, বাংলা বাক্যের শেষে কি থাকে? ভার্ব। তাহলে পড়ানটা হচ্ছে কি? আমরা বলছি এটা হচ্ছে ভার্ব, বাংলা বাক্যের শেষে থাকে। পড়ানোর কাজটা কে করে? তার বলছি ভাই পড়ানোর কাজটা করে হচ্ছে প্রধান শিক্ষক, রাইট? পড়ানোর কাজ কে করে? প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকটা কি? সাবজেক্ট। প্রধান শিক্ষকটা কে? তা বলছে ভাইয়া প্রধান শিক্ষকটা হচ্ছে সাবজেক্ট। ওকে, এবার আমরা যদি এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, তাহলে সে পড়ানোর কাজটা কে করে? প্রধান শিক্ষক। এটা কে? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট পাইছেন, ভার্ব পেয়েছেন। এবার ভার্বকে প্রশ্ন করেন কাকে পড়ান, তাহলে আমরা বলছি কি ভাইয়া আমাদেরকে পড়ান। তার মানে কি? এটা হচ্ছে কাকে। কাকে কি পড়ান?
তাই ভাইয়া বলছে ভাই ইংরেজি পড়ান, এটা হচ্ছে কি, কাকে পড়ান, কি পড়ান, রাইট। এবার ভার্বকে প্রশ্ন করেন ম্যানার, ম্যানার মানে কি, কিভাবে, ম্যানার মানে কি, কিভাবে, কিভাবে পড়ান, তো বলছে ভাইয়া আন্তরিকভাবে পড়ান, এটা কি ম্যানার, এটা কি ম্যানার। এবার আসেন ভার্বকে প্রশ্ন করেন কোথায় পড়ান, তাহলে আমরা বলবো কি ক্লাসে পড়ান, এই ক্লাসেটা কি প্লেস, ক্লাসেটা কি বলছে ভাইয়া প্লেস। আচ্ছা কখন পড়ান, তাহলে বলছে ভাইয়া প্রত্যহ সকালে পড়ান, এটা কি টাইম, রিজন নাই, দেওয়ার দরকার নাই, এবার মিলে অনুবাদ করে ফেলেন, ঝামেলা শেষ। আচ্ছা রোকন এই যে ট্রান্সলেশন করছে হেডমাস্টার টিচ আস ইংলিশ এভরি মর্নিং। আসেন রোকন একটু ভালো করে বোর্ডের দিকে একটু খেয়াল করবেন, বোর্ডের দিকে একটু সুন্দর করে খেয়াল করবেন। তাহলে আমরা যদি বলি, রোকন থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা তো করেছো, বাদ বাকি আল্লাহ ভরসা, আয় দেখ। তাহলে পড়ানো ইংলিশ কি, আমরা বলি ভাইয়া পড়ানো ইংলিশ হচ্ছে টিচ, তাই তো, পড়ানো ইংলিশ কি, তাহলে আমরা বলছি ভাইয়া পড়ানো ইংলিশ হচ্ছে টিচ। এবার আমি যদি চিন্তা করি পড়ান কে বলছে প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক ইংলিশ কি, তা আমরা বলি ভাইয়া হেডমাস্টার, হেডমাস্টার, রাইট। পড়ানো ইংলিশ কি, পড়াই কে বলছে হেডমাস্টার। তাহলে এবার আসেন হেডমাস্টার টিচ, আমরা পরে সংশোধন করব, আগে লিখে নিই আমরা, এরপরে আমরা আবার এটাকে কারেকশন করব, মডিফাই করব, রাইট, টিচ। এরপরে আসেন, এবার দেখেন, এবার আমরা কি বলবো, কাকে, কাকে লেখেন, কাকে মানে কি, তাই বলছে আমাদেরকে, তার মানে কি আস। কি পড়ান বলছে ভাইয়া কি পড়াই, ইংরেজি পড়াই, তার মানে কি ইংলিশ, ঠিক আছে। এরপর আসেন ইংলিশ লিখছেন, এবার লেখেন ম্যানার, কিভাবে পড়াই, আন্তরিকভাবে পড়াই, তার মানে কি বলবো কর্ডিয়ালি, রাইট। কিভাবে পড়াই, তার মানে বলছি ভাইয়া কর্ডিয়ালি পড়াই, আন্তরিকভাবে পড়াই। এবার কোথায় পড়াই, তাই বলছি ভাইয়া ক্লাস, কোথায় পড়াই রে, ক্লাস। আবার পরে মডিফাই করব, ক্লাস, ঠিক আছে। কোথায় পড়াই, ক্লাসে পড়াই। কখন পড়াই বলছে প্রত্যহ সকালে, এভরি মর্নিং, এভরি, আমি বলছি এভরি মর্নিং, তাই তো। তাহলে এবার আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি তাহলে আমরা কি কি পাচ্ছি এটা ভালো করে খেয়াল করি। আসেন তাহলে প্রথম থেকে আমরা যদি কারেকশন করি, তোমরা যারা অনুবাদ পাঠিয়েছো এরকমই অনুবাদ আমাকে কম বেশি সবাই পাঠিয়েছো, রাইট। এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে ভাই হেডমাস্টারটা কি, তা বলছে ভাই হেডমাস্টার হচ্ছে কমন নাউন, রাইট। হেডমাস্টারটা কি কমন নাউন। একটা কথা মনে রাখতে হবে, কমন নাউন কখনোই সেন্টেন্সে একা বসে না। যেমন আমরা যদি বলি আই অ্যাম বয়, জীবনে বলেছেন, বলছে না বলিনি তো। তাহলে বয়টা কি বলছে ভাই, বয়টা হচ্ছে কমন নাউন, কমন নাউন কখনোই সেন্টেন্সে একা বসতে পারে না। তার মানে আমরা কি বলেছি আই অ্যাম আ বয়। তাই এবার খেয়াল করেন হেডমাস্টারটা কি বলছে ভাই, কমন নাউন, কমন নাউন কখনোই সেন্টেন্সে একা বসে না, এর সাথে আর্টিকেল ডিটারমিনার অথবা এস বাই এস বসে। আমি আবার বলতেছি এর সাথে আর্টিকেল ডিটারমিনার অথবা কে বসে, এস বাই এস বসে। তো আপনি ওই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে ভাই হেডমাস্টারটা কমন নাউন, একা জীবনেও বসবে না, এর জন্য আমরা দিয়ে দিলাম ডিটারমিনার ডি, কারণ যে পড়াচ্ছে সে তো নির্দিষ্ট, দা হেডমাস্টার, রাইট। এবার আমরা যদি এই জায়গায় খেয়াল করি হেডমাস্টারটা কি, আমরা বলছি ভাই হেডমাস্টারটা হচ্ছে সিঙ্গুলার, রাইট। হেডমাস্টার কি বলছে ভাই সিঙ্গুলার, যদি সিঙ্গুলার হয় আমরা জানি এই এটার সাথে কি বসবে, এস বাই এস, তার টিচার্সের সাথে কি হবে, এস বাই এস, টিচার্স আস ইংলিশ কর্ডিয়ালি। এবার দেখেন তো এই সেন্টেন্সটার দিকে আপনি যদি খেয়াল করেন এখানে ক্লাস লেখা আছে নাকি ক্লাসে, ভালো করে খেয়াল করেন, ক্লাস নাকি ক্লাসে। তো আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে ভাইয়া এখানে আমরা যদি খেয়াল করি এখানে ক্লাস না লেখা আছে ক্লাসে। ক্লাস এ মানে কি, আমরা যদি বলি এ অ তে এগুলো থাকলে কি হয়, অ্যাড বা ইন প্রিপজিশন যুক্ত হয়। বাংলায় আমরা যেটাকে বলি বিভক্তি, ইংলিশে সেটাকে আমরা বলি প্রিপজিশন। বাংলায় আমরা যেটাকে বিভক্তি বলি, ইংলিশে সেটাকে আমরা বলি প্রিপজিশন, রাইট। তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখেন। তাহলে আমরা বলেছি ক্লাস না, ক্লাস এ, এ মানে কি বিভক্তি, তার মানে কি বলবো অ্যাড বা ইন হবে, এজন্য আমরা বলবো ইন দা ক্লাস, কি বলবো ইন দা ক্লাস, রাইট। এবার খেয়াল করেন, এবার আমরা যদি খেয়াল করি এভরি মর্নিং, তাহলে আবার স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে ভাইয়া সবই বুঝলাম এখানে তো প্রত্যহ সকালে লেখা, সকাল এ মানে কি, এ মানে হচ্ছে বিভক্তি, তাহলে আমরা এভরি ক্লাস বলবো নাকি ইন এভরি মর্নিং বলবো, বলছে না ভাইয়া আমরা জানি ইচ এভরি এগুলোর সাথে কখনোই প্রিপজিশন বসে না, ইচ এভরি এগুলোর পূর্বে প্রিপজিশন বসে না, দ্যাটস ওয়াই আমরা এখানে আর কোনো প্রিপজিশন দিতে হচ্ছে না। এজন্য ট্রান্সলেশন দাঁড়াবে দ্য হেডমাস্টার টিচেস আস ইংলিশ কর্ডিয়ালি ইন দ্য ক্লাস এভরি মর্নিং। আমি আশাবাদী যে আপনারা বুঝতে পেরেছেন, রাইট। এবার আসেন, এবার দ্বিতীয় সেন্টেন্সের দিকে আমরা যদি খেয়াল করি, এবার আসেন দ্বিতীয় সেন্টেন্সের দিকে যদি খেয়াল করি, আসেন বলছে মা শিশুকে মনোযোগ সহকারে 7 থেকে 7 দেখান। আম্মু, আম্মু, আম্মু কি করে বলছে আম্মু, আম্মু শিশুকে মনোযোগ সহকারে 7 থেকে কি দেখায়, 7 দেখায়। ওয়াও ফ্যান্টাস্টিক, আচ্ছা ফ্যান্টাস্টিক, দি কেন হবে, ওই যে ময়না
ইন দ্য ক্লাস এভরি মর্নিং। এবার আসেন, এক্সিলেন্ট। এবার আসেন, আমরা যদি এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, তাহলে ভাইয়া আমরা কি পাচ্ছি? মা শিশুকে মনোযোগ সহকারে 7 থেকে চাঁদ দেখান। এটা আপনি কেমনে পাচ্ছেন একটু ভালো করে খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন। এবার এটাকে আমাকে একটু আপনাকে অনুবাদ করে দিতে হবে, একটু অনুবাদ করতে দিতে হবে। আদ্রিতা, হেডমাস্টার কমন নাউন ছিল ময়না। আচ্ছা, এরপরে আসেন, এটা একটু ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে যে ইংলিশে কিভাবে ভালো করবেন। ইংলিশে আপনি চর্চা অনেক বেশি করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, এবং একজন মেন্টরের অধীনে থাকা আবশ্যক বলে আমি মনে করি। রাইট, তাহলে আপনি ভালো করতে পারবেন। ওকে, আচ্ছা, এবার আমরা যদি এই জায়গার দিকে খেয়াল করি, তাহলে এবার একটু ভালো করে খেয়াল করি। আসেন, মা শিশুকে মনোযোগ সহকারে 7 থেকে চাঁদ দেখায়, এর অনুবাদ কি হবে? আসেন, মা শিশুকে মনোযোগ সহকারে 7 থেকে চাঁদ দেখায়, 7 থেকে কি দেখায়? চাঁদ দেখায়, এর অনুবাদ করবেন। আসেন, আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা কি কি পাচ্ছি? তাহলে দেখান, দেখানটা কি বলছে ভাইয়া? আগে স্ট্রাকচার লিখে দিই, তোমার জন্য সুবিধা হবে। তাহলে আসুন, স্ট্রাকচার কি? সাবজেক্ট, এরপর আমরা বলেছি কি? ফাইনাইট ভার্ব, এরপর আমরা বলেছি কাকে, এরপরে বলেছি কি, এরপর বলেছি ম্যানার, এরপর বলেছি প্লেস, এরপর বলেছি টাইম, এরপরটা কি বলেছি? রিজন। লাগাও শাওনি। আসেন, তাহলে এবার আমরা যদি খেয়াল করি, আমরা বলেছি সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, কাকে, কি, ম্যানার, প্লেস, টাইম, রিজন। ওকে, মিলাও এবার, মিলাও 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 বাবুরা, মিলাও মিলাও মিলাও। ওকে বাবুরা, মিলাও 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 মিলাও, বাবুরা একটু মিলাও। খাদিজা খাতুন, গন্ডগোল না করে আমরা পড়াশোনা করি। বাচ্চারা মোজা নোংরা করো না। রাইট, বাচ্চারা কি নোংরা করো না? মোজা নোংরা করো না। রাইট, বাচ্চারা মোজা নোংরা করো না। আসেন, বাচ্চারা মোজা নোংরা করে না। এবার আসেন, আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, আরাফাত রহমান বলছে ভাইয়া হাঁপায় গেছেন তো একটু পানি খান। ভাইয়া আমরা এত সহজে হাঁপাই না ভাইয়া। আপনারা যারা আজকে আমার কাছে অফলাইনে পড়ে গেছেন, এখানে যদি কেউ থাকেন তাহলে জানবেন যে আমাদের হঠাৎ করে ক্লাসরুমে এসি নষ্ট হয়ে গেছিল, এতগুলা বাচ্চা কাচ্চা চেয়ার দেওয়া বাইরে পর্যন্ত বসেছিল। রাইট, ওই থেকে সারাদিন ক্লাস নিছি, হ্যাঁ, কোনো এসি নাই, কিচ্ছু নাই। এরপরেও ভাইয়া দেখেন রাত 10টা পর্যন্ত ক্লাসে দাঁড়ায় আছে। তো আমাদের এনার্জি ঘাটতি কখনোই থাকে না, আমরা ক্লাস নিতে অনেক আনন্দ বোধ করি। রাইট, অনেক বেশি আনন্দ বোধ করি। আসেন, সুতরাং আরাফাত হোসেন, আমাদের হাঁপায় যাওয়ার কোনো পরিস্থিতি কখনোই তৈরি হয় না। আমরা এত দুর্বল না ভাইয়া, বড় লেভেলের খেলোয়াড়। আসেন এবার, হাই মিস্টার সিও, হাসা যাবে না। আসেন এবার, এই যে মেহেদী হাসান মিরাজ ট্রান্সলেশন করেছেন। আসেন, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এবার একটু ভালো করে খেয়াল করি, দেখেন আমরা যদি খেয়াল করি, তার প্রথমে কি আছে? ভার্ব। প্রথমে কি আছে? ভার্ব। ঠিক আছে, প্রথমে কি আছে? ভার্ব। ওকে, এবার আমরা বলছি ভার্ব পাইছেন আপনি। রাইট, আপনি প্রথমে কি পাইছেন? ভার্ব। তাহলে দেখান, দেখানোর কাজটা কে করে? বলছে মাম্মি, আম্মু দেখে, তাই তো? তাই এটাকে আমরা বলছি সাবজেক্ট। দেখানোর কাজটা কে করে? বলছে এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, এবার আসেন, তাহলে সাবজেক্ট পাইছেন, ভার্ব পাইছেন। কাকে দেখায়? বলছে ভাই শিশুকে। কাকে পেয়েছেন? বলছে ভাই শিশুকে। আচ্ছা আসেন, কি দেখান? কাকে পেয়েছি ভাই? কি, কি দেখান? বলছে ভাইয়া কি দেখান? চাঁদ দেখায়। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই চাঁদ আকাশের চাঁদের ময়না, অন্য চাঁদ যদি বুঝে থাকিস তাহলে ভুল হবে। এবার আসেন, হাসা যাবে না। এবার আসেন, আমরা যদি বলি দেখানটা কি? বলছে ভার্ব। দেখানোর কাজটা কে করে? বলছে মাম্মি। এবার আসে, কি দেখান? বলছে চাঁদ দেখায়। কাকে দেখায়? বলছে ভাই শিশুকে দেখায়। এবার আসেন, কিভাবে দেখায়? বলছে ভাইয়া মনোযোগ সহকারে দেখায়। তার মানে কি? ম্যানার। কিভাবে তারা প্রশ্ন করলে আমরা কি বলবো? ম্যানার। কোথা থেকে দেখায়? বলছে ভাইয়া ছাদ থেকে দেখায়। এটা কি? প্লেস। শেষ তো, আর তো দেওয়া নাই। তার মানে আমি যদি বলি টাইমও দেওয়া নাই, রিজনও দেওয়া নাই, লেখার দরকারও নাই। ওকে, তাহলে এবার আপনারা একটু অনুবাদ করে দিবেন আমাকে। ওকে, রাদিত বোরহান রাত বলছে, বলছে মাদার শোস হার চাইল্ড দ্য মুন অ্যাটেন্টিভলি ফ্রম দ্য রুফ। রাদিত বোরহান রাত। আসেন, এরপর বলছে রিয়াদ আহমেদ, মাদার সিন আর চাইল্ড টু মুন অ্যাটেন্টিভলি ফ্রম বেলকুনি। ওকে, সাথে যাবি না, তোর ভয় করে কেউ যদি লাফতে দিয়ে ফেলাই দিবে তাই। বলছে মা আমার, বলছে মা তার ছেলেকে বলতেছে কিরে তোর বোনটা তুই সাথে থেকে লাথি দিয়ে ফেলাই দিয়েছিস কেন? তোর বোন যদি মরে যায় তো? শুধু পাই ভাঙছে। তো বলছে মা তুমি না বলো আমার বোনটা পড়ি, এই জন্য তো লাথি দিয়ে টেস্ট করে দেখছি যে উঠতে পারে কিনা। এবার আসেন, এবার এবার আমরা রানা আমাদের সাথে যুক্ত হচ্ছে। রানা অনেকদিন পরে, ভাই কেমন আছো? আসেন, তাহলে আমরা যদি দেখানোর কথা বলি, তাহলে দেখানোটা কি? ভার। ধর বিসমিল্লাহির রহমানির রহিম, ধর বেটা। এবার আমরা বলতেছি শো মানে কি? দেখানো।
সি মানে নিজে দেখা, আরেকজনে যখন দেখাবি ওই দেখা যায় তাল গাছ, ওটাই বলবো কি শো। তাই আমি যদি বলি এটা হচ্ছে শো, শো মানে হচ্ছে দেখানো। এখনো প্রশ্ন হচ্ছে দেখানোর কাজটা কে করেছে, রাইট? তাই আমরা যদি প্রশ্ন করি বা দেখানোর কাজটা কে করেছে, তারপর মাম্মি করেছে। কে করেছে? মাম্মি। তাহলে এবার আয়, তাহলে কি হবে? মাদার, আম্মু। পরে আমরা কারেকশন করবো, আয়। তাই বলছে মাদার শো। এবার দেখেন কাকে দেখায়, বলছে ভাই শিশুকে। শিশু যদি বলি তাহলে আমরা কি বলবো? চাইল্ড। কি বলবো রে? চাইল্ড। এবার ধর আমি বলছি মাদার শো দেখায় কাকে? শিশুকে। কি দেখায়? বলছে ভাইয়া চাঁদ, চাঁদ উঠেছিল গগনে, চাঁদ দেখায়। এবার আয় কেমনে দেখায়? বলছে ম্যানার কি? বলছে ভাইয়া মনোযোগ সহকারে। তো আমরা কি বলবো? অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি, ঠিক আছে? অ্যাটেন্টিভলি। এবার আয়, এরপর আমি যদি বলি কই থেকে? বলছে সাত থেকে। তা আমরা কি বলবো? ফ্রম দা রূপ। কি বলবো রে? আমরা বলবো ফ্রম দা রূপ, ঠিক আছে? ফ্রম দা রূপ। এবার আসেন আমরা কারেকশনে হাত দিব। এবার কারেকশনের দিকে আমরা যদি খেয়াল করি, আমরা কারেকশনের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি? আয় ধর, প্রথমে আমরা হাত দিব কোথায়? মাদার কয়টা? বলছে একটাই তো না। তাহলে আম্মা কয়টা? বলছে একটাই ভাইয়া। শাশুড়ি আম্মা হলে দুইটা হয়, নর্মালি সবার আম্মা থেকে কয়টা? একটা, তাই তো? লজ্জা করে না তোর? মুখে হাত দেবে না। এবার আয়, তাহলে আম্মা কয়টা? বলছে একটা। তাহলে মানে কি সিঙ্গুলার? সিঙ্গুলার হলে আমরা কি হবে? ভাবটাও কি হবে? সিঙ্গুলার। তাহলে আমি শো বলবো নাকি শোজ বলবো? বলছে ভাইয়া শোজ। মাদার কি বলবো? তাহলে আমি বলছি ভাইয়া মাদার হচ্ছে শোস। ভালো করে খেয়াল করেন, মাদার কি? বলছে ভাইয়া মাদার হচ্ছে শোস। মাদার কি? শোস। তাহলে আম্মা দেখায় কাকে? দেখায় বলছে চাইল্ড। চাইল্ডটা কি? বলছে ভাইয়া কমন নাউন। চাইল্ডটা কি? কমন নাউন। তাহলে আর্টিকেল ছাড়া বসবে না, তাই তো? তাহলে আর্টিকেল ছাড়া যদি বসে না বসে, তাহলে এবার কি দিলা? এ। মাদার শোজ আ চাইল্ড। বলছে আস্তাগফিরুল্লাহি লা ইলাহা ইল্লাহুল কাইয়ুমুত বিলাই। এ দেওয়া যাবে না তো? বলছে কেন ভাইয়া বলা যাবে না? একটু আগে আপনি বললেন কমন নাউন কখনোই সেন্টেন্সে একা বসে না, রাইট? কমন নাউন কখনোই সেন্টেন্সে একা বসে না। এর সাথে কে বসে? আর্টিকেল। এরপরে কে বসে ভাইয়া? ডিটারমিনার, রাইট? এবার আমরা যদি বলি ডিটারমিনার, এর সাথে কে বসে? এস বা এস। এস বা কি? এস। তো ভাই আমি আর্টিকেল দিয়ে দিছি, হবে না? বলছে না রে ময়না, হবে না। এ চাইল্ড মানে কি? অনির্দিষ্টভাবে কাউকে একজন বোঝাচ্ছে, তাই না? ধরো আমি যদি এই জায়গাটাতে এভাবে বলি যে তোমার বাচ্চা রাস্তাঘাটে খেলতেছে, টেনে নিয়ে যে বলতেছি এ বেটা তুই সাত দেখবি না, সাত দেখবি না মানে চল ওঠ সাত দেখাবো তোরে। হাতটা টেনে নিয়ে কোথায় গেলাম? ছাদে গেলাম। বললাম কি বাবু তোমাকে আজকে চাঁদ দেখাবো। বাবু কি দেখাবো? বলছে বাবু তোমাকে একটা চাঁদ দেখাবো। এরপর আমি বাচ্চাকে নিয়ে ছাদে গেলাম, একটু পরে তোর বউ বন্দুক নিয়ে আমার বুকে ধরবে, রে মিয়া ভাই আমার বাচ্চাকে আপনি ছাদে নিয়ে গেছেন কেন? ইয়ার কি করেন? তার মানে কি দাঁড়াচ্ছে? বলছে মা যে কারোকে বাচ্চাকে নিয়ে যাচ্ছে, বলছে জীবনেও যাবে না ভাইয়া। তার মানে মা কি করবে? তার বাচ্চাকে নিয়ে যাবে। এই জন্য আমরা এ চাইল্ড না বলে আমরা এই জায়গাতে কি বলবো? আমরা বলবো ভাইয়া হার চাইল্ড। কি বলবো? আমরা বলেছি ভাইয়া হার চাইল্ড। হাই পপ্পে। এবার আমরা যদি বলি মাদার শোজ হার চাইল্ড, মা কাকে দেখাবে? বলছে ভাই তার বাচ্চাকে দেখাবে। তাহলে ভাইয়া কমন নাউন কি একা বসতে পারে? বলছে না। তাহলে কিনে বসে? আর্টিকেল, ডিটারমিনার বাই বেস। এখানে কি যুক্ত হয়েছে ভাইয়া? তাই আমরা বলেছি ভাইয়া এখানে ডিটারমিনার যুক্ত হয়েছে। আমি আর্টিকেল দিই কি দিছি? ডিটারমিনার। কমন নাউনে কি সাথে কি ম্যাচ খাইছে নাকি খায়নি? বলছে ভাইয়া কাটাই কাটাই মাছ করেছে। কাটাই কাটাই কি করেছে? তাই আমরা বলবো ভাইয়া কাটাই কাটাই পেয়ার করেছে। কাটাই কাটাই কি করেছে? পেয়ার করেছে, রাইট? তো দ্যাটস আমরা বলছি মাদার শোজ হার চাইল্ড। এবার তুমি যদি খেয়াল করো বাচ্চারা সুন্দর করে মোজা নোংরা করো, একটু ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখো এবার দেওয়া আছে কি চাঁদ। তাহলে আমরা বলেছি চাঁদ কয়টা থাকে? বলছে ভাইয়া আকাশের চাঁদ একটাই থাকে, অন্য চাঁদ একাধিক হতে পারে। তাহলে আমরা যদি তাহলে আমরা যদি বলি আকাশের চাঁদ কয়টা, তাহলে বলছে আকাশের চাঁদ হচ্ছে একটা। পৃথিবীতে যা কিছু একটা আছে তার আগে কি বসবে? দা। এই জন্য বলছে দা মুন, রাইট? এই জন্য বলছি মাদার শোজ হার চাইল্ড দা মুন অ্যাটেন্টিভলি ফ্রম দ্য রূপ। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, রাইট? আশা করি আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা কি বোঝা গেছে কিনা একটু কমেন্ট বক্সে জানাবেন, একটু কমেন্ট বক্সে জানাবেন। অনেকদিন ধরে আপনাদের কমেন্ট পড়ি না, একটু জানাবেন। আসেন এরপর একটা ধরেন। আহারে কি বড় ট্রান্সলেশন দিছি রে। প্রথমে এসে যে সেন্টেন্সটা লিখেছিলাম ওই ট্রান্সলেশনটা দিয়েছি আমরা এবার, ঠিক আছে? বিবাহ নারীকে সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে। 27তম বা 28তম বিসিএস এর কোশ্চেন।
ছোটবেলার কোশ্চেন তো এগুলো ছোটকালের বিশেষের কোশ্চেন আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। গতবার ট্রান্সলেশন যে বই থেকে এসেছিল সেই বইটাতে মাত্র 80টা ট্রান্সলেশন দেওয়া আছে। কয়টা ট্রান্সলেশন দেওয়া আছে? 80টা প্যাসেজ দেওয়া আছে। ওই 80টা পড়লে গতবারও কমন পড়েছে, এবারও আশাবাদী যে আমরা ওখান থেকে পড়বে। ওইগুলো আমরা ধাপে 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 এগুলো আমরা প্রাইভেট ব্যাচের ম্যাটেরিয়ালসগুলো দিয়ে থাকি যাতে পরীক্ষায় কমন পড়ে। আমাদের প্রাইভেট ব্যাচের লক্ষ্যই থাকে সর্বোচ্চ কমন দেওয়া। ওই বেটা কাজ করে দাও। এবার আসেন আমরা যদি খেয়াল করি, বিবাহ নারীকে সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারে না। কি পারে না। এবার ধর বেসিক স্ট্রাকচার কি বলছে ভাইয়া, বেসিক স্ট্রাকচারটা কিটা? তো বলছে ভাইয়া বেসিক স্ট্রাকচার প্রথমে কি বসবে? সাবজেক্ট, এরপরে কি বসবে? ফাইনাইট ভার্ব, এরপরে কি বসবে? কাকে, এরপরে কি বসবে? কি, এরপরে কি বসবে? ম্যানার, এরপরে প্লেস, এরপরে টাইম, এরপরটা রিজন। ঠিক আছে, আসেন এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি। ঠিক আছে, ভালো করে মনোযোগ দিবেন, ঠিক আছে, ভালো করে মনোযোগ দিবেন। তাহলে আমরা কি বলেছি? বাংলা প্রথম নোট ওয়ানে কি ছিল? নোট ওয়ানের দিকে আমরা যদি খেয়াল করি, নোট ওয়ানের দিকে কি ছিল? তাহলে নোট ওয়ানের দিকে কি ছিল? নোট ওয়ানে আমরা পড়েছি এরকম যে ভাইয়া আপনি যখন একটা বাংলা বাক্য আপনি অনেক বড় পাবেন, আপনার ভিতরে ভয় জাগানো যাবে না, ভয়কে জয় করতে হবে। ভয়ে অন্ধকারের পরে আলো আসে, অন্ধকারের পরে কি আসে? আলো আসে। তাহলে এবার আসেন, ভয় দেখানো যাবে না। আমরা কোশ্চেনকে ভয় দেখাবো, হ্যাঁ যাবে না, তুই ফাজিল, তুই ইজি, তুই কি, তুই দুষ্টু। আয় এবার যদি আমরা এই জায়গার দিকে খেয়াল করি, বলছে বিবাহ নারীকে সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারে না। তাহলে আমরা এই জায়গা দিয়ে যদি খেয়াল করি, আছে কি? কিন্তু ধরছ আলাদা করে দিছে। এবার তাহলে আমি যদি পাই এখানে কি পাচ্ছি? বিবাহ নারীকে সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, বিশেষের কোশ্চেন, রাইট? 27তম বা 28তম বিশেষের কোশ্চেন। এবার আসে, তাহলে আমি কি পাচ্ছি? তা বিবাহ নারীকে সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে। আসেন ধরেন ভার কই বেটা, ভার ভাগে খোঁজ। তাহলে আমি যদি বলি দিয়ে থাকে না কি? ভার। উফ, তাই বিয়ে থাকে কি? ভাইয়া দিয়ে থাকাটা কি? বলছে ভাইয়া দিয়ে থাকাটা হচ্ছে ভার। দিয়ে থাকাটা কি? বলছে ভাইয়া দিয়ে থাকাটা কি? ভার। দিয়ে থাকাটা কি? ভার। এবার আছো, দিয়ে থাকে, কে দিয়ে থাকে? বলছে ভাইয়া বিবাহ। আলহামদুলিল্লাহ, এটা কি দেওয়া আছে বলো? বিবাহ। ঠিক আছে, কি দেওয়া আছে বলো? তা বলছে ভাইয়া বিবাহ দেওয়া আছে। কি দেওয়া আছে? বিবাহ। তাই বিবাহটা কি? বলছে ভাইয়া বিবাহটা হচ্ছে সাবজেক্ট। বিবাহটা কি? আমি বলছি ভাইয়া সাবজেক্ট। দিয়ে থাকে, কে দিয়ে থাকে? বলছে ভাইয়া সোজা লাউড এন্ড ক্লিয়ার বিবাহ দিয়ে থাকে। এবার আসেন, ভার্ব পাইছি, সাবজেক্ট পাইছি, রাইট? এবার কাকে? তাহলে আমরা যদি বলি ভাই কাকে, ইটস নট পপে, এটা কাকে? কাকে যদি বলি তাহলে নারীকে। কি দিয়ে থাকে? বলছে ভাইয়া নিরাপত্তা। তাই যে ফ্রেজ একসাথে লেখা যায় একসাথে লিখে ফেললাম। কি দিয়ে রাখে? বলছে সামাজিক নিরাপত্তা। আমরা স্টেপ 4 এর মধ্যে বলেছিলাম যে ভাইয়া একসাথে লেখা যায় এমন শব্দগুচ্ছকে একবারে লিখবো। তাই আমরা শুধু নিরাপত্তা বলবো না, কেমন নিরাপত্তা? বলছে ভাইয়া সামাজিক নিরাপত্তা, আমরা একসাথে লিখবো। তাহলে আসেন এটুকুর অনুবাদ আগে করে আমাকে পাঠান। বিবাহ নারীকে সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, রাইট? এটুকুর অনুবাদ আমরা একটু করে দেব যে ভাইয়া বিবাহ নারীকে সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, এটার অনুবাদটা কি হবে? এটা সুন্দর করে আমরা একটু খেয়াল করি। আসেন এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি কি পাচ্ছি। ওকে, এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, বাচ্চারা একটু বলে দাও আমাকে এটা কি হবে। আচ্ছা, ম্যারেজ ক্যান গিভ উইমেন সোশ্যাল সিকিউরিটি। এরপরে জান্নাতুল জেবা বলেছে, জান্নাতুল জেবা তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, আল্লাহ তোমার ভালো মুসিবত দূর করুক, আসমানে বালা আসমানে উঠে দিক, জমিনে বালা জমিনে ঢাবা দিক, আমিন। রোকন বলছে ম্যারেজ গিভ সোশ্যাল সিকিউরিটি টু উইমেন। ওকে ওকে ওকে, এবার আসেন আমরা যদি এই জায়গা দিয়ে খেয়াল করি তাহলে প্রথমে আসতেছে কি? ভার্ব। ভার্বটা কি? বলছে গিভ। ঠিক আছে, গিভ। এবার কে দেয়? তো বলছে ভাই ম্যারেজ। ঠিক আছে, কে দেয়? বলছে ম্যারেজ। গিভ কি দেয়? তো কাকে দেয়? বলছে নারীকে। নারীকে যদি বলি, নারীকে যদি আমি বলি, দেখ নারীকে আমি কয়ভাবে লিখতে পারতেছি এখানে। আমি নারীকে যদি বলি কমন নাউন, একা বসতে পারে না, তাই আমি ওম্যান বলতে পারবো না, ওম্যান বলা যাবে না। তাহলে ওম্যান বললে আমাকে কি বলতে হবে? তাহলে ভাই ওম্যান বলার সাথে সাথে আমার এখানে এ ওম্যান বলতে হবে, রাইট? অথবা আমাকে প্লুরাল করে দিতে হবে, তাহলে আমি কি বলবো? উইমেন। ঠিক আছে, তাহলে ম্যারেজটা কি? সিঙ্গুলার। তাহলে গিফট বলবো নাকি গিফটস বলবো? গিফটস। তাই তো, দিয়ে থাকে মানে কি? ম্যারেজ গিফটস। কি দেয়? বলছে কাকে দেয়? নারীকে। কি দেয়? বলছে ভাই সামাজিক নিরাপত্তা। কি দেয়? সামাজিক নিরাপত্তা। তাই আমরা এখানে কি বলবো? আমরা বলবো ভাই সোশ্যাল সিকিউরিটি। সোশ্যাল, এবার বলতেছি কি? সিকিউরিটি। সিকিউরিটি। এরপরে আমরা যদি খেয়াল করি, রাদিত হাসান রাত একটা মেজর ভুল করছে এখানে।
ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি বলছে ভাই কিন্তু, এই কিন্তুটা কি বাট, বাটটা যখন আপনি পুরা কম্পাউন্ড সেন্টেন্স পাবেন, তারপরে কম্পাউন্ড সেন্টেন্সের যে লিঙ্কার গুলো পাবেন আপনি, হ্যাঁ যখন লিঙ্কার গুলো পাবেন এই কনজাংশন যখন আপনি ব্যবহার করবেন কম্পাউন্ডের সেন্টেন্সের, এ পাশে যদি সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকে, এ পাশে যদি সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকে, কম্পাউন্ড সেন্টেন্সের যতগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন আছে সবার আগে কমা বসবে, সবার আগে কি বসবে কমা, এবং মাস্ট এটা কম্পালসারি কমা দেওয়াই লাগবে, না দিলে কবি রাখবে না। তাহলে এবার আসেন আমরা যদি বলি তার মানে এই বাটারে কি যাবে একটা কমা দিছেন, এর পরের অংশটা অনুবাদ করেন আপনারা, বলছে সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারে না, নারী তার অধিকার সংরক্ষণ করতে পারে না, সুন্দর করে খেয়াল করেন। তাহলে আমরা এই জায়গার দিকে আমরা কমা কেন বললাম, যে ভাই দুই পাশে যেহেতু পূর্ণাঙ্গ ক্লোজ আসবে, দ্যাটস ওয়াই আমরা এখানে কম্পালসারি কমা দিয়েছি, দ্যাটস ওয়াই কম্পালসারি কি দিয়েছি কমা। তাই ভাই ধর নারী তার অধিকার সংরক্ষণ করতে পারে না, নারী তার অধিকার সংরক্ষণ করতে পারে না, তাহলে আমি যদি বলি ভাইয়া ভার্ব কোথায়, তাহলে বলছে ভাইয়া সংরক্ষণ করতে পারে না, কি সংরক্ষণ করতে পারে না, বলছে তার অধিকার, কে সংরক্ষণ করতে পারে না, নারী, তার সাবজেক্টটা কে নারী। এবার তাহলে আমি যদি বলি ওম্যান, তাহলে ভাইয়া আমি যদি ওইম্যানের কথা বা ওম্যানের কথা যদি লিখি, আগে একবার নাউন লিখছি না, তাহলে ইয়ার কি আগে নাউন লিখলে আর নাউন লিখতে পারবো না, তা আমি প্রোনাউন নেব, কি নেব রে প্রোনাউন। আমি যদি আ ওম্যান বলে থাকি, আমি যদি এইখানে এ ওম্যানের কথা বলে থাকি, তাহলে এখানে সাবজেক্ট হবে শি, আর আমি যদি এই সেন্টেন্সে নাউনটিকে যদি আমি প্লুরাল করে দিই, ময়না কি করে দিই প্লুরাল, তাহলে আমি যদি উইম্যান বলি তাহলে আমরা এখানে কি বলবো দে, কে নারী, বলছে বিবাহ নারীকে সামাজিক নিরাপত্তা দেয়, তাই বিবাহ যেহেতু নারীকে সামাজিক নিরাপত্তা দেয়, ভালো করে খেয়াল করেন বিবাহ কাকে নিরাপত্তা দেয় সামাজিক, তো বলছে ভাই নারীকে, কাকে দেয় নারীকে, নারী কয়টা, বলছে ভাই এডা, তাহলে এটা হলে কি হবে সি, আর আপনি যখন উইমেন বলবেন নারীটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, তাহলে ভাই প্লুরাল, তাহলে প্রোনাউন এখানে কি আসবে দে। এবার আসেন নারী তার অধিকার সংরক্ষণ করতে পারে না, সংরক্ষণ করতে পারে না মানে কি, তার মানে বলবো ক্যান নট, ক্যান এবং নটের মধ্যে স্পেস আসবে না একসাথে, ক্যান নট কি বলছে সংরক্ষণ, তার মানে কি বলবো ক্যান নট প্রিজার্ভ, ঠিক আছে ক্যান নট কি প্রিজার্ভ, বলছে কি বলছে তার অধিকার, এটা কি তার অভিযোগ কি 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 যারা প্রশ্ন করলে কি বলবো অবজেক্ট, কি বলছে তার অধিকার, তার অধিকার মানেটা কি, তাহলে ভাইয়া এখানে তার অধিকারের কথা যদি আমরা বলি তাহলে আমরা কি বলতে পারবো, যদি এখানে সাবজেক্ট সি নাও তাহলে এখানে কি নিবা হার, এরপর কি বলবা রাইটস, এখানে যদি আওম্যান নাও তাহলে নিবা সি, তাহলে এখানে কি নিবা হার, আরো যদি তুমি নাও ভাইয়া প্লুরাল, তাহলে আমি যদি বলি উইম্যান, উইম্যানটা কি প্লুরাল, তাহলে তুমি কি নিছো এখানে দে, দে না লগে লগে এখানে কি বলতে হবে দেয়ার, কি বলতে হবে বলো, তাহলে আমরা বলবো দেয়ার, তো আমি কি বলবো দেয়ার রাইটস, দেয়ার কি রাইটস। এবার আসেন এবার বলতেছে কি কারণে বলছে রিজনটা কি, তাহলে আমি কি পাইছি কাকে পাইছি, আসেন তাহলে এখানে স্ট্রাকচার আমি দ্বিতীয় স্ট্রাকচার কি কি পাইছি একটু খেয়াল করি, সাবজেক্ট পাইছি ভার্ব পাইছি, এরপরে কাকে ছিল না আমি লিখিনি, রাইট কি ছিল বলছে তার রাইটস, ম্যানার নাই প্লেস নাই টাইম নাই, ওকে রিজন দেওয়া আছে, রিজনটা কি বলছে সামাজিক ব্যবস্থার কারণে, তো লাস্টে কি বলবে সামাজিক ব্যবস্থা, এটা কি আমার রিজন, তাহলে আমরা যদি বলি সামাজিক ব্যবস্থার কারণে তাহলে ইংলিশ কি আসবে, তাহলে আমরা সামাজিক ব্যবস্থার কারণে আমরা যদি ইংলিশ বলি তাহলে আমরা বলবো ডিউ টু, হ্যাঁ তাহলে আমরা বলি কি সোশ্যাল সিস্টেম, সোশ্যাল আমরা কি বলবো সিস্টেম সামাজিক ব্যবস্থার কারণে, ঠিক আছে তা আমি কি বলবো সোশ্যাল সিস্টেম সামাজিক ব্যবস্থার কারণে। এবার আসেন আমি যদি ডিউ টু বলি, ডিউ টু না বলে যদি বিকজ অফ বলি কোনো সমস্যা আছে, বলছে ভাইয়া আপাতত যেহেতু আপনার প্রাইমারি স্টেজে আছেন বিকজ অফ আপনি ডিউ টু যেটাই দেন কেন কোনো সমস্যা নেই, যদিও ডিকশনগত প্রবলেম একটু আছে, এই জায়গাটাতে আপনি একটু ভালো করে মনোযোগ দিয়ে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এটা কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট বক্সে জানাবেন, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। ওকে অমরজিৎ বর্মন বলছে ক্লাস কোন কোন দিন নেওয়া হয়, আমাদের প্লেসে একটু আপনাকে অ্যাক্টিভ ভাবে থাকতে হবে তাহলে আপনি এগুলো জানতে পারবেন। আর হ্যাঁ আমরা একটা কথা সবসময় মনে রাখবো অনুবাদ করা কোনো কঠিন বিষয় না, আমরা যে সময় ফ্রি রিটেন ক্লাসগুলো দিব এগুলো করবেন, আর এটার যদি আপনি এক্সক্লুসিভ পরীক্ষায় যে ম্যাটেরিয়ালসগুলো পড়ে বা আরো ডিটেলস যদি আপনি বুঝতে চান অবশ্যই আমাদের অনলাইনে প্রাইভেট কোর্সে আপনাকে অবশ্যই ভর্তি হতে হবে, এছাড়া আপনি এই জিনিসগুলো আপনি কোনোভাবে পাবেন না। আমাদের অনলাইন এবং অফলাইনের লাস্ট ব্যাচে ভর্তি চলতেছে, আমাদের সম্ভবত
4টা বা 5টা সিট ফাঁকা আছে। এরপরে আপনি চাইলেও এই বছর অন্তত ভাইয়ের কাছে আর অফলাইনে পড়তে পারবেন না, আমার যতটুকু বিশ্বাস। আমরা যদি সন্ধ্যাকালীন কোনো ব্যাচ শুরু না করি তাহলে আপনি আর আমার কাছে এবছর অফলাইনে আর পড়তে পারবেন না। অনলাইনে এখন আমাদের সেবার দরজা খোলা আছে, রাইট? অর্থাৎ 1000 টাকা, মাত্র 1000 টাকায় আপনি আমাদের অনলাইনে কোর্সগুলো কিনতে পারবেন। অনলাইনে আপনি ক্লাসগুলো করতে পারবেন। আপনি এখানে টেক্সট বুকের ক্লাস পাবেন, আপনি রিটেনের ক্লাস পাবেন, এবং অবভিয়াসলি আপনি গ্রামারে বাংলাদেশের বেস্ট ক্লাসগুলো আমাদের এখানে পাবেন। আমরা ইফোর্টে কখনো কোনো ঘাটতি করি না, আমরা ইফোর্ট সবসময় ম্যাক্সিমাম লেভেলে ইফোর্ট দেওয়ার চেষ্টা করি। আমরা এই জায়গাটাতে চেষ্টা করি যে আমরা সবসময় বেস্ট স্টুডেন্টকে সার্ভিস দিব, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স করেছি, বাই চয়েস আমি পড়াই। তার মানে আমাকে ভালো রেজাল্ট স্টুডেন্টকে করাইতেই হবে, ভালো সার্ভিস দিতেই হবে যদি আমি এটাকে কন্টিনিউ করতে চাই। আমি চাই আপনারা যে কেউ আমাদের কোর্সে এনরোল করতে পারবেন, এবং আমার বিশ্বাস আপনারা যেহেতু গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বলেন, ষষ্ঠ বলেন, স্টুডেন্টগুলো আমার কাছ থেকে পড়েছিল, আমার গাইডলাইনে তারা ছিল, এবং তারা যদি সর্বোচ্চ ভালো রেজাল্ট করেছে, অবভিয়াসলি আপনিও ভালো রেজাল্ট পাবেন। এই বিশ্বাস থেকে আপনারা অবশ্যই আমাদের কাছে আসতে পারেন। আমাদের ক্লাসগুলো, ফ্রি ক্লাসগুলো আমরা ফ্রিকোয়েন্টলি পেজে নিই, পেজের দিকে একটু লক্ষ্য রাখবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, রাইট? সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের যেহেতু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, আমার একটা রিকোয়েস্ট থাকবে, বাইরে কম সময় ঘোরাফেরা করো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া কম করে দাও, কোচিং প্রাইভেট যেখানে যাবা নির্দিষ্ট টাইমে যাবা, নির্দিষ্ট টাইমে চলে আসবা। যেটা তোমার কাছে ইফেক্টিভ মনে হবে না, লাথি দিয়ে সেটাকে বাদ দিবা। আগে নিজের ক্যারিয়ার, কে কি মনে করলো ওটা দেখার আপনার কোনো টাইম নাই। কোনো প্রাইভেটের ভাইয়া যদি মনে করে আল্লাহ প্রাইভেটে তো যায়নি, ভাইয়াটা কি মনে করবে? ওই ভাইয়াটাকে তুই বিয়ে করতে আসিস নাই, ভাইয়ার মেধা দেখে ভাইয়াকে ভালোবাসবি, প্রেম করার জন্য না। যদি তারে পছন্দ হয় তারে বিয়ে করে ফেলিস, সেটা ভিন্ন কথা, কিন্তু এখন ক্যারিয়ারের প্রশ্নে কোনো আপোষ নাই। কে কি তোরে মনে করলো, কে কি তোরে মনে করতেছে না, এটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয়টা হচ্ছে বাবা মা তোমাকে কষ্ট করে পড়াচ্ছে, আর এটার প্রতিদান তোমাকে দিতে হবে, আর এই প্রতিদান দেওয়ার জন্য তুমি পড়বা, কারো মন রক্ষার্থে না। এই কথাটা মাথায় রেখে সব ডিসিশনগুলো নিবা। তোমার জীবন, তোমার সিদ্ধান্ত, তুমি যেভাবে জীবনটা কাটাবে সেটা একান্তই তোমার উপর নির্ভর করবে। আমি চাই সামনে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ডেট প্রায় ঘনিয়ে আসতেছে, তোমরা কোনোভাবে সময় নষ্ট করো না। আপন ভাই বা বোন আমার যেটাই হও না কেন তুমি, বা আপনি যদি আমাকে আপনার ভাই মনে করে থাকেন, তাহলে একটা কথা অবশ্যই আমি রিকোয়েস্ট করে বলি, আপনি বাইরে কম সময় নষ্ট করেন। চেয়ার টেবিলে যতখানি আপনি ইনপুট দিবেন ততখানি রেজাল্টে আপনি পরীক্ষার হলে পাবেন। এই জন্য একটু বেশি বেশি পড়াশোনা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি, সামনের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।